ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। তো আজকে আমরা জি স্যার। মোটামুটি আমাদের দুইটা ড্রামা শেষ হয়েছে, ইডিপাস রেস্ক এবং রাইডার্স টু দ্য সি, তাই তো? জি আর স্যার। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল যে যেহেতু আমরা দুটা ট্র্যাজেডি পড়েছি, তো ট্র্যাজেডি কি, ট্র্যাজেডির বিভিন্ন এলিমেন্ট, তারপর হচ্ছে ট্র্যাজিক হিরো, এই সকল বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। থ্রি ইউনিটটা কি, এগুলো নিয়ে আলোচনা করব, যাতে আমাদের কোশ্চেন আনসারে অ্যারিস্টটলের যে রেফারেন্সগুলো থাকবে সেটা যেন আমরা বুঝতে পারি। তো বলেছিলাম যে পলিটিক্সের, যেহেতু পলিটিক্সটা তোমাদের থার্ড ইয়ারে আছে, তাই না? তোমাদের কিন্তু থার্ড ইয়ারে আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু পড়ে ফেললে সেটা তোমাদের থার্ড ইয়ারও কাজে লাগবে, সাথে সাথে আমাদের এখানেও মোটামুটি উপকারে লাগবে। তা তোমরা কি বইটা কিনেছো, না কি অবস্থা? জি স্যার। আচ্ছা, জি স্যার কিনেছি। এটা তোমাদের আছে হচ্ছে লিটারেরি ক্রিটিসিজমের এটার মধ্যে, হ্যাঁ, পলিটিক্স একদম প্রথমেই। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই বইটা, হ্যাঁ। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? স্যার রেকর্ডেড ক্লাসে সাউন্ডগুলো এত কম হয় যে ইয়ারফোন দিয়েও ঠিকভাবে শোনা যায় না। আচ্ছা, এটা তোমরা অনেকেই কমপ্লেন করতেছো, কিন্তু আসলে আমিও এটার সমাধান করতে পারছি না, ঠিক আছে? আসলে কিসের যে সমস্যা, জি আমার স্যার। মাইক্রোফোনেও সমস্যা নেই, কারণ আমি অন্য রেকর্ডিং করে দেখেছি। এটা হয়তো বা গুগল মিটের কোনো প্রবলেম থাকতে পারে, সেটা আমি দেখিয়েছি বা দেখেছিও, কিন্তু আসলে সমাধানটা করতে পারিনি, বুঝতে পেরেছো? এটা হলো মূল বিষয়। স্যার ক্লাসে তো সাউন্ড ভালোই হয় কিন্তু রেকর্ডেড ক্লাসে সাউন্ড একদম কম। হ্যাঁ, এই জন্য এই মনে হয় যেহেতু রেকর্ডিংটা ও ইয়াতে করি আমি, আবার এই যে কি জানো, আহ, তোমার ওবিএস, এখানেও প্রবলেমটা দেখো, এখানে ঠিকই সাউন্ড ইয়া করছে, দেখাচ্ছে, দেখো আমার সাউন্ডটা ওঠানামা করতেছে, ঠিক আছে, কিন্তু বুঝি না যে আসলে কোন জায়গায় সমস্যাটা। হ্যাঁ, এটা তোমাদের মোটামুটি 1-1.5 বছর ধরে চলছে, এবং তোমরা যারা পুরনো আছো, ফার্স্ট ইয়ারে পড়েছো, তারাও জানো যে এই সমস্যাটা, তাই না? হ্যাঁ, তোমরা যারা নতুন জি তারা জি স্যার। বুঝো স্যার, না এই স্যার এই জি সমস্যা। স্যার। রেকর্ডিং এর হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন স্যার, এটা কি একটু হ্যাঁ। চেঞ্জ করার কোনো অপশন আছে স্যার আপনার? কোনটা কোনটা? মানে স্যার যেটার মাধ্যমে আপনি রেকর্ডিংটা করেন স্যার, এই হ্যাঁ, ক্লাসটা, হ্যাঁ, এটা হ্যাঁ। কি স্যার চেঞ্জ করা যাবে স্যার? এখন মানে এটা, অন্য অ্যাপ্লিকেশন দিয়ে দরকার, মানে রেকর্ড করলেন। এটাতে সুবিধা হয় ভালো, ঠিক আছে, তো মানে এটাতে রেকর্ডিংটা স্মুথলি হয়। আর হচ্ছে এই যে অল্টারনেটগুলো ঠিক মতো করা যায়, আমি আরও কিছু কিছু ইউজ করেছি, যেহেতু 4-5 বছর ধরে পড়াচ্ছি তো এইটা, ঠিক আছে, তো তো এই জন্য দেখা যাচ্ছে রেকর্ডিংয়ের যে ইয়ারটা, তোমাদের যে ইমেজগুলো এটাতে খুব ভালো হয়। হ্যাঁ, তো এই সব কিছু বিবেচনায় এটাই আমি ইউজ করতেছি। আর যদি একটু সাউন্ডের প্রবলেম হয়, একটু তোমরা যদি কষ্ট করে ইয়ারফোন দিয়ে ইউজ করো, এটা ভালো হয়। আর এই জন্য তোমরা ক্লাসে একটু কম কথা বলবা। হ্যাঁ, আমি ঠিক প্রশ্ন উত্তর করলে তখন একটু প্রশ্ন করবা, ঠিক আছে? এই, তাছাড়া আসলে সমাধানের ইয়াটা আমি খুব একটা পাচ্ছি না। হ্যাঁ, তো এই হচ্ছে মানে ব্যাপার। স্যার সমস্যাটা কি হচ্ছে স্যার, মানে হুম, আপনি বলতেছেন সেটা ঠিক আছে হুম, স্যার, আপনার হুম, কথাটা শোনা যাচ্ছে, কিন্তু হুম, যখনই মানে আমরা স্টুডেন্টরা মানে রিয়েক্ট করি, হুম। তখনই মনে করেন কানের পর্দা ফেটে যায়, এরকম অবস্থা হয় কিছু কিছু ক্ষেত্রে। তাই জন্য একটু আস্তে কথা টথা বলবা তোমরা। না, এই জন্য তোমাদেরকে বলি যে একটু হয় মিউট রাখতে বা একটু আস্তে কথা বলতে, এটা। হ্যাঁ, এখন কি যে বলবো আমি নিজেই বুঝতেছি না যে আসলে সমাধানটা আমি কি করব। তোমরা অনেকে এর আগে থেকেও এরকম কমপ্লেন্ট এসেছে, কিন্তু আসলে আমি কিছু করতে পারছি না। হ্যাঁ, এই, বুঝতে পারছো? একটু কষ্ট করে তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। এছাড়া আসলে কোনো ওয়ে আমার জানা নেই যে আসলে, আমি এর আগেও বেশ কি, যেমন জুমে ইউজ করা যায়, কিন্তু জুমে আবার তোমার জুমেতেই অটো রেকর্ড করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে আমি অন্যান্য যে রেকর্ড ক্লাসগুলো সেগুলো কিন্তু জুম দিয়েই করি। তোমাদের যেমনি রেকর্ডেড ক্লাসগুলো আমার ইউটিউবে দেওয়া আছে, ওটা কিন্তু জুমের রেকর্ড, কিন্তু ওখানে আবার তোমার জুম ইউজ করে যে তোমাদের ক্লাস করাবো, ওখানে সমস্যাটা হচ্ছে যে গুগল মিট হচ্ছে একটু হালকা, অল্প নেটেও কাজ করে, কিন্তু জুম আবার একটু ভারী একটা অ্যাপ, যাতে দেখাচ্ছে নেটে প্রবলেমটা একটু বেশি হবে তোমাদের। হ্যাঁ, তো এই জন্য জুম আগে ইউজ করতাম, তারপরে আবার গুগল মিট ইউজ করা হচ্ছে। গুগল মিটটা যেহেতু নেট অল্প হলেও চলে যায়, হ্যাঁ, এই সব কিছু মিলে দেখাচ্ছে এইভাবে চলছে আর কি। হুম, তো এই জন্য চেষ্টা করবা লাইভ ক্লাসে থাকতে, আর বিশেষ বিশেষ মুহূর্তে তোমরা একটু রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, ঠিক বুঝতে পেরেছো সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ,
স্যার আমার একটু যে আগের প্যাসেজে স্যার একটু প্রবলেম আছে স্যার, আমি একটু দুটো ছবি পাঠিয়েছি আপনাকে স্যার, একটু যদি দেখতেন। প্যাসেজে বলতে গল্পে? জি স্যার, গল্পে। আচ্ছা গল্পে স্যার এই যে এটার স্যারই, জি স্যার, এটা হলো এই যে সেকেন্ড লাইনটা স্যার। আচ্ছা, দাঁড়া আমি এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা বলো কোনটা? স্যার এখানে এই যে সেকেন্ড লাইন, ইজন্ট ইট সরো ইনাফ ইজ অন এভরিওয়ান, এই লাইনটাতে স্যার বাংলা মিনিং করলে একটু উল্টা হয়ে যাচ্ছে না স্যার? মানে স্যার এখানে তো সবাই বললাম নিষেধ যে করছে, শুধু উনি ছাড়া। গ্রামাটিক্যাল ব্যাপারটা এখানে খুব একটা মেনটেন করা হয়নি, ঠিক আছে তো? এখানে অনেক ব্যাপার জি রয়েছে স্যার। যেগুলো গ্রামাটিক্যালি একটু অন্য ধরনের, তোমাকে সেন্সের সাথে মিলিয়ে বাংলাটা করতে হবে, বুঝতে পেরেছো? হুম। মূল কথা হলো জি এখানে স্যার। কি দেখো, ইজন্ট ইট সরো এনাফ, ইজ দেখো, ইজ এখানে একটা আছে, আবার কি এখানে ইজ আসার কথা আছে? বলো এখানে কি ইজ আসার কথা আছে? স্যার এখানে নো এভরিওয়ান দিলে মনে হ্যাঁ, হয় ঠিক হয়। না এখানে অন এভরিওয়ান, তাই তো? সবার জন্য কি, এটা হচ্ছে সরো সবার উপরে, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো? যে সবার জন্য কি জি এটা স্যার। যথেষ্ট দুঃখের বিষয় না? ইন দ্য হাউস মানে এই জি স্যার। বাড়ির সবার জন্যই কি এটা দুঃখের না? এরকম একটা বিষয়, শুধু আমার জন্য না, এটা সবার জন্যই, তাই না? উইদাউট ইউ সেন্ডিং হিম, দেখো উইদাউট ইউ সেন্ডিং হিম, তাহলে হচ্ছে কাকে বোঝাচ্ছে? যে ইউ বলতে মরিয়াকে বোঝাচ্ছে, আর হিম বলতে তো বার্টলিকে বোঝাচ্ছে। তাহলে তুমি যখন তাকে পাঠালা কি সহ, দেখো হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, তার মানে তুমি অশুভ কথা বলে, হ্যাঁ বাজে কথা বলে তুমি যে তাকে বাইরে পাঠালা, বুঝতে পেরেছো? এটা কি আমাদের সকলের জন্য, এই বাড়ির সকলের জন্য কি যথেষ্ট দুঃখের কারণ না? এরকম আর কি, বা এটাই কি যথেষ্ট দুঃখ আমাদেরকে এনে দিবে না? এরকম বিষয়টা এসেছে, ঠিক জি আছে স্যার। তো? হুম। জি স্যার, বুঝতে পারছি। অ্যান্ড আ হার্ড ওয়ার্ড ইন ইজ ইয়ার্স, আর সাথে সাথে এই ওয়ার্ডটা নিশ্চয়ই তার কানে লাগছে, অতএব তার কাছে নিশ্চয়ই এটা কষ্টকর হয়েছে, মানে কষ্ট পেয়েছে সে, এরকম আর কি। মানে মিনিংগুলো শুধু লিটারেল মিনিং না করে একটু কনটেক্সচুয়াল মিনিং দিয়ে আনতে হবে, বুঝতে পেরেছো? হুম। যে তুমি জি স্যার। তাকে আশীর্বাদ না করেই এই যে তুমি একটা অশুভ কথা বলে তাকে যে বাইরে পাঠালা, এটা কি আমাদের সকলের জন্য যথেষ্ট দুঃখের কারণ না, বা দুঃখের না? এমনকি তার জন্য দুঃখের না, যেহেতু তার কানে কথাটা নিশ্চয়ই কঠোর লাগছে বা কঠিন লেগেছে। হার্ড ওয়ার্ড মানে কি? একটা কঠিন ওয়ার্ড, এই কঠিন ওয়ার্ড মানে কি? মানে দুঃখের বা মানে মানে ব্যথার, হ্যাঁ, বা কষ্টের, এই অর্থে ব্যবহার করছে, ঠিক আছে? হুম। জি স্যার। আর আরেকটা কোনটা? আর স্যার এই যে এটাই, এখানে স্যার এই যে সিন্স দ্য ডে ব্রাইড দ্বারা সিন দ্য ডেড ম্যান হুম। উইথ দ্য চাইল্ড চাইল্ড ইন ইন হিজ হিজ আর্ম, আর্মস, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ব্রাইট দ্বারা মনে করো ওই গ্রামের আরেকটা লোক, আরেকজন লোক, ঠিক আছে তো? যে এরকম একটা ভিজন দেখছে, যে ভিজনে কি দেখছে, যে একজন মৃত মানুষ, তার কোলে একটা ছোট বাচ্চা আছে, বুঝতে পারছো? তাহলে ব্রাইট দ্বারা নামে একজন ব্যক্তি একটা এরকম একটা ভিজন দেখছিল, সেই দিনের পর থেকে এই আমি মনে হয় ফিয়ারফুলেস্ট থিং দেখলাম, এই গ্রামের আর কেউ দেখেনি। বলছে ব্রাইট দ্বারা ওই ভিজন দেখার পর আমি মনে হয় সব থেকে কি ফিয়ারফুলেস্ট থিং দেখলাম, তাই তো? আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং দ্যাট এনি পার্সন হ্যাজ সিন, তাই তো? ওই যে ব্রাইট দ্বারার পরে আর যদি কোনো মানুষ ফেয়ারফুলেস্ট থিং দেখে থাকে, তাহলে সে আমি একজন, এরকম আর কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান এলস? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো আমরা পলিটিক্স থেকে কিছু জায়গা থেকে বাছাই বাছাই করে একটু পড়ি, ঠিক আছে? হুম। এই যে আমরা এখানে একটু পড়বো যে আসলে ট্র্যাজেডি কি জিনিস, ঠিক আছে তো? এখানে আমরা মোটামুটি 3টা থেকে 4টা চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারগুলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরো ক্লিয়ার করবে। তো এখানে তিনি মেনলি পলিটিক্সে তিনি মেনলি সাহিত্যের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন কমেডি, ট্র্যাজেডি, এপিক, এই বিষয়টা। তবে তার ভিতরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন হচ্ছে ট্র্যাজেডি এবং এপিককে, কারণ ট্র্যাজেডি এবং এপিককে তিনি প্রায় দুটা সমগোত্রীয় মনে করছেন, ঠিক আছে? কি সমস্যা? তাহলে আমরা একটু ট্র্যাজেডির সংজ্ঞাটা করি,
হ্যাঁ, সংজ্ঞা পড়বো, কিছু এলিমেন্ট পড়বো, একদম যে লাইন বাই লাইন সব করে যাবো তা না, যেগুলো তোমাদের কাজে লাগবে এরকম কিছু আমরা একটু দেখব। প্রথমে দেখো তিনি কথার প্রসঙ্গে বলছেন, এই সংজ্ঞাটা একদম তোমরা পড়ে ফেলবা, মানে একদম মুখস্থ করে ফেলবা দরকার হলে, ঠিক আছে? তো এর ভিতরে যেহেতু ট্র্যাজেডির বৈশিষ্ট্যের সব কিছু দেওয়া আছে সংজ্ঞার ভিতরে। ট্র্যাজেডি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন। তাহলে ট্র্যাজেডি হচ্ছে কি? একটা রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে কি বলো তো? প্রতিনিধিত্ব করা, না, ওটা বলো না, ওটা ওটা এখানে খাটবে না, এখানে মানে হচ্ছে উপস্থাপন করা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন মানে তুমি প্রতিনিধিত্ব করা অর্থে আসবে, কিন্তু এখানে মিনিংটা হবে কি? উপস্থাপন করা, তাই তো? হ্যাঁ, তাহলে একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা। তাহলে ট্র্যাজেডি হলো একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা। সেটা কেমন অ্যাকশন? দ্যাট ইজ ওর্থ মানে কি? ওই অ্যাকশনটা ওর্থ হচ্ছে কেমন? সিরিয়াস অ্যাটেনশন। তাহলে যে অ্যাকশনটাতে কি থাকবে বলো? সিরিয়াস অ্যাটেনশন ড্র করবে আমাদের। কাদের সিরিয়াস অ্যাটেনশন নিবে? হ্যাঁ, audience বা reader। এবং কমপ্লিট ইন ইটসেলফ, এবং অ্যাকশনটা কমপ্লিট হবে। যেমন আমরা যে পড়লাম, এই যে রাইডার্স টু দ্য সি পড়লাম, আমাদের কাহিনীটা কি কমপ্লিট না? ইনকমপ্লিট মনে হচ্ছে না কমপ্লিট? মোটামুটি মানে মরিয়ার, তাই তো, যে ট্র্যাজেডি সেটা কমপ্লিট। তার লাস্ট সান, তাই তো, মারা যাওয়ার পর তার ট্র্যাজেডি কমপ্লিট হয়ে গেছে। এমনকি ইডিপাস রেসকে তার অন্ধ হওয়ার মাধ্যমে, দেশ থেকে বিতাড়িত হওয়ার মাধ্যমে তার ট্র্যাজেডিটা ওখানেই শেষ হয়েছে। তাহলে কমপ্লিট ইন ইটসেলফ। এবং কি হবে? অফ সাম অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মানে কি? একটা নির্দিষ্ট লেন্থ। লেন্থ বুঝো তো? মানে একটা পরিসীমা বা সীমা। যেমন নভেলগুলো অনেক বড় বড় হয়। ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছিলা কি? ওই যে সাইলাস মার্নার। কেউ কি কমপ্লিট নভেলটা পড়েছিলা? বলো। জি স্যার, পড়ছিলাম। হ্যাঁ, স্যার। তো আমি মনে হয় একজন না দুইজনকে নভেলটা পড়ার জন্য গিফট করেছিলাম, ঠিক আছে? তো 500 টাকা গিফট করেছিলাম দুইজন না কয়জনকে, যে তারা নভেলটা পড়েছিল বলেছিল, ঠিক আছে? তো তা নভেলটা যদি পড়ে থাকো, যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে কত বড় নভেলটা। বড় না? ফার্স্ট ইয়ারে যতগুলো রাইটিং পড়েছো তার ভিতরে কি সবচেয়ে বড় না ওটা? হ্যাঁ, জি স্যার। তাহলে নভেল বড়, তাই তো? ওটা তাহলে হচ্ছে ওটার লেন্থ হচ্ছে অনেক বড়। আর মনে করো তোমরা এই যে এডিপাস পড়লা বা রাইডার্স টু দ্য সি পড়লা, এগুলো কি খুব বড় বলো তো? পরিমাণে না। কিন্তু খুব না, স্যার। বড় না। না স্যার। যেখানে আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়লে বুঝতে পারবা যে ড্রামা কতখানি বড় হয়। আরো বড় বড় ড্রামা আছে থার্ড ইয়ারে পড়বা। তাই বলছে ট্র্যাজেডি অবশ্যই কিছু অ্যাম্পলিটিউডে থাকতে হবে, মানে কি একটা নির্দিষ্ট লেন্থে থাকতে হবে বা একটা নির্দিষ্ট সীমাতে থাকতে হবে। তাহলে তিনটা বৈশিষ্ট্য কিন্তু এখানে যে অ্যাকশনটাকে রিপ্রেজেন্ট করা হবে, সে তিনটার মানে সেই অ্যাকশনের তিনটা বৈশিষ্ট্য হলো যে এটা অবশ্যই সিরিয়াস অ্যাটেনশন ড্র করতে হবে, কমপ্লিট ইন ইটসেলফ, অ্যাকশনটা একদম কমপ্লিট হতে হবে, এবং তার নির্দিষ্ট কি থাকতে হবে? একটা নির্দিষ্ট লেন্থ থাকতে হবে নাকি? হ্যাঁ, পরিসীমা বা পরিমিতি বোধ থাকতে হবে, যে এর বাইরে যাতে না হয়। যেমন বাংলা সিরিয়াল, যাতে ভারতের বা আমাদের বাংলাদেশের যে সিরিয়ালগুলো হয়, ওগুলো কি অনেক দিনের হয় না? বলো, একটা সিরিয়াল মনে করো 1 বছর 1.5 বছর ধরেও চলতে পারে, পারে কিনা? হুম। তাও জি স্যার। এইগুলো ধৈর্য ধরে দেখা, যেমন হচ্ছে প্যাকেজ নাটক আর ধারাবাহিক নাটক। প্যাকেজ নাটকগুলো কি ওই 45 মিনিট হয়, শেষ হয়ে যায়। আর যেগুলো ধারাবাহিক নাটক সেগুলো কি প্রতি রবিবার বা প্রতি মঙ্গলবার বা প্রতি সপ্তাহে 2 দিন, বা ভারতের বাংলা সিরিয়ালগুলো যেমন প্রতি সপ্তাহে 5 দিন দেয়। এগুলো তো অনেক লেন্দি হয়। তো এরকম লেন্দি হলে হবে না ট্র্যাজেডি, তাই তো? কমপ্লিট হতে হবে এবং একটা নির্দিষ্ট পরিসীমার হতে হবে। এছাড়াও ইন ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি থাকতে হবে? দেখো, এনরিচড বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস, মানে কিছু আর্টিস্টিক ডিভাইস কি পরে আলোচনা করা হবে। তাহলে যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজটা কেমন হতে হবে? এনরিচড হতে হবে, যার ভিতরে থাকবে প্রচুর পরিমাণে কি থাকবে? বিভিন্ন ধরনের আর্টিস্টিক ডিভাইস থাকবে, ঠিক আছে? তাই বলছে এনরিচড বাই আ ভ্যারাইটি অফ আর্টিস্টিক ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সেভারাল পার্ট অফ দ্য প্লে, মানে প্লের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে এমন কিছু আর্টিস্টিক ডিভাইস আমাদের ওই ট্র্যাজেডির যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে থাকবে। কথা বুঝতে পারছো? কি মিনিংটা বুঝতে পেরেছো? ট্র্যাজেডিতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে প্লের বিভিন্ন পার্টের সাথে উপযুক্ত হয় এমন কিছু আর্টিস্টিক ডিভাইস আমরা ইউজ করব। এছাড়াও প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন, নট ন্যারেশন। তাহলে ট্র্যাজেডিগুলো কি? এগুলো কি ওই যে শর্ট স্টোরির মধ্যে কি ন্যারেটিভ
নাকি এটা স্টেজে উপস্থাপন করার জন্য অ্যাকশনে রিপ্রেজেন্ট করা হয়? বলো। স্টেজের উপস্থিত হয়, তারপর যে প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট ন্যারেশন। তাতে এটা মানে ওই ন্যারেটিভ না, শুধু যেমন আমরা শর্ট স্টোরি পড়ি বা গল্প পড়েছি ওইরকম ন্যারেটিভ না, বরং এটা একটা ড্রামাটিক ওয়ে, যেখানে কি করা হয় একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা হয় স্টেজের উপরে। তো দেখো এখানে আরও দুটা জিনিস পেলাম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আর এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব। এটা ন্যারেশনের মাধ্যমে প্রেজেন্ট করব না, আমরা এটাকে অ্যাকশনের মাধ্যমে প্রেজেন্ট করব। অ্যাকশনের মাধ্যমে প্রকাশ করে। আর একটা কি, বাই মিনস অফ পিটি অ্যান্ড ফেয়ার ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারগেশন অফ সাস ইমোশনস। এখানে দুটা ইমোশনের কথা বলা হয়েছে। একটা ইমোশন হলো কি পিটি, আর একটা ইমোশন হলো কি বলো, ফেয়ার। আমাদের ভিতরে এই ড্রামাগুলো যখন আমরা পড়বো তখন আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার এই দুইটা ইমোশন কি হবে, ক্রিয়েট হবে, ব্রিং হওয়া মানে কি সৃষ্টি হওয়া আমাদের ভিতরে। এবং যখন আমরা ড্রামাটা পড়ে শেষ করব তখন কেমন হবে, ওই ইমোশনগুলোরই পারগেশন হবে। পারগেশন মানে বুঝো, পারগেট বলতে কি বোঝায় দেখো, এর আসলে মিনিংটা কি দেখো, পিউরিফিকেশন অর ক্লিনজিং। ক্লিনজিং অর পিউরিফিকেশন বলতে আসলে কি বোঝায় বলো। পারগেশন ইন, দেখো পারগেশন মিনিং ইন ড্রামা, এখানে এটা দেখাচ্ছে না, এটা দেখি আমরা। দেখো এখানে কি বলছে, দ্য অ্যাক্ট অফ পার্জিং, না এখানে মিনিংটাকে ক্লিয়ার করছে না এরা। এই যে এখানে আমরা যদি দেখি, দ্য অ্যাক্ট অফ পার্জিং অফ সিন অর গিল্ট, মোরাল অর স্পিরিচুয়াল ক্লিনজিং। মোরাল এবং মানে কি বলবো এখানে, যে আমরা যখন ড্রামাটা পড়বো বা দেখব, ড্রামাটা পড়ে বা দেখে শেষ করার পর আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার সৃষ্টি হবে, এবং এই পিটি এবং ফেয়ারের যে যৌক্তিক বিষয়টা সেটা আমাদের ভিতরে উপস্থাপিত হবে। যুক্তি দেখেন একটা বাংলা ব্যবহার করা হয়েছে মোক্ষ লাভ, ঠিক আছে তো, এটার মানে কি সঠিক একটা দিক নির্দেশনা পাওয়া, বুঝতে পেরেছ, সঠিক একটা দিক নির্দেশনা পাওয়া, সঠিক একটা শিক্ষা পাওয়া, লেসন পাওয়া, এটা বলতে মিললে ব্যবহার। তারপরে পিটি এবং ফেয়ারের মাধ্যমে আমাদের মধ্যে একটা মোরাল লেসন ক্রিয়েট হবে, এটা হলো মূল কথা, বুঝতে পেরেছ, মোরাল একটা লেসন ক্রিয়েট হবে। যেমন আমরা যদি ইডিপাস রেস্ট দেখি, এখানে আমরা কি কিছু মানে শিক্ষা পেয়েছি না, যে আমরা এখানে আমরা এটার মাধ্যমে শিখলাম যে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং ভাগ্য থেকে পালিয়ে বাঁচার, তাই তো, চেষ্টা করলে হবে না, হবে বলো, আমরা ভাগ্য থেকে পালাতে গেলে আসলে আমরা সেই দিকে যাচ্ছি যেদিকে আমাদের আসলে ভাগ্য নিয়ে যাচ্ছে, এইটা। তারপরে পিটি এবং ফেয়ার এই দুটো ইমোশন মেইনলি ক্রিয়েট হবে, এবং এই ইমোশনগুলোর মাধ্যমে আমরা ড্রামা পড়ে বা দেখে শেষ করার পর আমাদের ভিতরে একটা বিশেষ শিক্ষা লাভ হবে, একটা লেসন, তাই তো আমরা পাবো এখান থেকে। সেটাকে বলা হচ্ছে কি, দেখো এই ইমোশনগুলো তাহলে পিটি কার জন্য আর ফেয়ার কার জন্য হবে বলো। এখানে যে আমরা ড্রামাটা পড়বো, এই পিটি এবং ফেয়ার কেন তৈরি হবে আমাদের ভিতরে, যদি আমরা আচ্ছা, তাহলে পিটি হচ্ছে মেইনলি আমাদের যে নাটকের প্রধান চরিত্র বা যার ট্র্যাজেডি ঘটতেছে তার জন্য, আর ফেয়ার হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে তো, যে আমাদের জীবনেও যদি এরকমটা ঘটে যায়, তাই তো, আমার জীবনেও তো এরকমটা ঘটতে পারে, এইটা হচ্ছে কি ফেয়ার। তাহলে এই দুটা ইমোশন যখন একসাথে তৈরি হবে, ড্রামা পড়ে শেষ করার পর আমার ভিতরে একটা লেসন ক্রিয়েট হবে, এবং সেটা আমি আমার জীবনে হয়তো বা প্রয়োগ করার চেষ্টা করব, যে মাথা ঠান্ডা রাখতে হবে, তাই তো, মানে আবেগের বশে অ্যারোগেন্টলি কোনো কাজ করা যাবে না। তারপরে হচ্ছে কেউ যদি কোনো কথা মানে যদি এমনটা হয় যে আমার ভাগ্যের বা শিক্ষার বা ধর্মের বা কোনো একটা লেসন যদি আমি কোনো জায়গা থেকে পাই, তাহলে সেটা ভেবে চিনতে তারপরে সেটাকে গ্রহণ করতে হবে, তাই তো, ইডিপাসের মতো অ্যারোগেন্ট হওয়া যাবে না। তো এইগুলো কি, এইগুলো আমাদের কি ভিতরে একটা লেসন তৈরি করেছে, বুঝতে পেরেছো। স্যার প্রোটাগনিস্ট আর ট্র্যাজিক হিরো কি সবসময় সেম হতে পারে? ট্র্যাজিক না, প্রোটাগনিস্ট মানেই তো যে কোনো নাটক বলো, গল্প বলো, কবিতা বলো, ওদের প্রধান চরিত্রকে প্রোটাগনিস্ট বলে। এখন ট্র্যাজেডি হলে প্রোটাগনিস্টই ট্র্যাজিক হিরো হবে। ও জি স্যার। প্রোটাগনিস্টটা কি, প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের
গল্পের প্রধান চরিত্র, মেইন ক্যারেক্টার। হ্যাঁ মেইন ক্যারেক্টার। এখন যদি ট্র্যাজেডি হয় তাহলে মেইন ক্যারেক্টারই হচ্ছে ট্র্যাজিক হিরো, বুঝতে জি স্যার, পেরেছো? বুঝতে পারছি। এখন জি স্যার। যদি কমেডি হয় তাহলে মেইন ক্যারেক্টার তো ট্র্যাজিক হিরো হবে না, তাই না? এইটা জি স্যার, বুঝতে পারছি। যেমন হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, মনে করো যে ওই যে তোমার ইয়া কি গেমস আর টুয়াইলাইট পড়েছিলাম, ওখানে আমাদের প্রোটাগনিস্ট কে, মেইন চরিত্র কে ছিল বলো? রাভি। লরা ছিল, রাভি। হ্যাঁ লরা ছিল, তাই না? তাহলে লড়াই হচ্ছে কি আমাদের রাভি স্যার। গার্ডেন পার্টিতে লোরা ছিল। গার্ডেন পার্টিতে। গার্ডেন পার্টিতে লোরা। আমি মিস করেছি, হ্যাঁ গেমস অফ টুইলাইটে ছিল হচ্ছে ইয়া রাভি, আমি তো গার্ডেন পার্টিটা রাভি। হ্যাঁ আমি বলতে চেয়েছি এক, দেখো বের হচ্ছে এক জিনিস। আচ্ছা, তাহলে ওখানে তেমন রাভি ছিল, এখানে লরা ছিল, এগুলো সবাই প্রোটাগনিস্ট, মানে মেইন ক্যারেক্টারটাই প্রোটাগনিস্ট হবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে রাইডার্স টু দ্য সিতে প্রোটাগনিস্ট কে বলো? মাউরিয়া। মরিয়া। এখন তার জীবনে যেহেতু ট্র্যাজেডি ঘটেছে তার মানে সে ট্র্যাজিক হিরো, ঠিক আছে? এইটা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই সংজ্ঞার ভিতরে আমরা ট্র্যাজেডির যে বিষয়টা পেয়েছি সেটা একটু ভালো করে খেয়াল করো। ট্র্যাজেডি হতে হলে প্রথমত এখানে একটা অ্যাকশনের রিপ্রেজেন্টেশন হবে, সেই অ্যাকশনটা হবে সিরিয়াস, কমপ্লিট ইন ইটসেলফ এবং নির্দিষ্ট লেন্থের। এর ল্যাঙ্গুয়েজের ভিতরে বিশেষ কিছু আর্টিস্টিক ডিভাইস থাকবে এবং এটা ন্যারেশনের মাধ্যমে নয় বরং ফর্ম অফ অ্যাকশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে এবং শেষ পর্যন্ত কি করা হবে, পিটি এবং ফেয়ার ক্রিয়েট করার মাধ্যমে আমাদের ভিতরে এক ধরনের পারগেশন সৃষ্টি করা হবে। এই হচ্ছে কি পুরো ট্র্যাজেডির একটা সংজ্ঞা। যেমন আমরা মরিয়া পড়তে গিয়ে আমাদের একটা দুঃখ হয়েছে না বলো? একটু দুঃখ বোধ হয়েছে, জি স্যার। আমরা একটু কষ্ট পেয়েছি, তাহলে পিটি হয়েছে। ফেয়ারও হয়তো বা আমাদের জীবনে এরকমটা আমাদের পারিবারিক ক্ষেত্রে বা হতে পারে কারো না কারো দ্বারা, ঠিক আছে তো? বা আমরাও ভাবছি যে আমাদের জীবনেও তো এরকমটা ঘটতে পারে ইডিপাসের মতো, হ্যাঁ, যে আমরা জানি না আসলে যে আমি আসলে আমার বাবা মায়ের আসল সন্তান কি না, তাই না? বা আমার কপালেও কি ওর মতো যে হয়তো দুঃখ আছে, আমি হয়তো সেটা জানি না, এরকম অনেক কিছু কিন্তু ঘটে যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক এই হলো সংজ্ঞাটা। এখন ট্র্যাজেডির বেশ কিছু রয়েছে, মানে এলিমেন্ট রয়েছে, যেটা বলবো এলিমেন্ট নিয়ে আমি এখন কথা বলছি না, কারণ এখানে দেখো ট্র্যাজেডির টোটাল 6টা কিন্তু এলিমেন্ট রয়েছে, ঠিক আছে তো? কয়টা বললাম? 6টা। 6টা। এই যে কনস্টিটিউয়েন্ট বা এলিমেন্টগুলো কি কি আমি একটু জাস্ট নামগুলো বলে দিই এখানে, সেটা খেয়াল করবা। দেখো, এভরি ট্র্যাজেডি হ্যাজ 6 কনস্টিটিউয়েন্টস বা এলিমেন্ট হুইচ উইল ডিটারমাইন ইটস কোয়ালিটি। প্রথমটা হচ্ছে প্লট, মানে গল্পের যে মূল কাহিনীর যে ধারাবাহিকতা, মানে অর্ডার অফ ইনসিডেন্টস, তাই তো? অর্ডার অফ দ্য ইনসিডেন্টস। তারপর হচ্ছে ক্যারেক্টার আছে না, প্রত্যেকটা গল্পেরই কি একটা ক্যারেক্টার থাকে না বলো? জি স্যার। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ইডিপাসে দেখলাম 4-5টা ক্যারেক্টার পেয়েছি, আমরা রাইডার্স টু দ্য সি এ কিছু ক্যারেক্টার পেয়েছি। তারপরে কি থাকে, ডিকশন মানে কি ওয়ার্ড চয়েস, তাই না? যে কি ধরনের ওয়ার্ড আমি ইউজ করব। তারপর হচ্ছে কি থট মানে কি একটা নির্দিষ্ট চিন্তা, মানে চিন্তা বলতে একটা নির্দিষ্ট চিন্তা, মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যম দিয়ে কি করব, উপস্থাপন করব। একটা নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টটাই হচ্ছে থটের কেন্দ্রবিন্দু। যেমন আমরা পাচ্ছি যে মরিয়া ট্র্যাজেডি বা এডিপাসের ট্র্যাজেডি, এইটা ঘটাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ধর্মীয় হোক, মোরাল হোক, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার বিষয়গুলো কিন্তু অ্যাড করেছি। আর একটা হচ্ছে স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্যপট। হ্যাঁ, স্পেকটাকল মানে কি একটা দৃশ্যপট, তাই না? মানে যখন আমরা হয়তো বা চোখে দেখতে পাচ্ছি না, আমাদের এখানে কোনো ছবি নাই, কিন্তু আমরা যখন দেখছি ড্রামাটা বা পড়ছি যখন, তখন কি আমাদের ভিতরে একটা ইমেজারি তৈরি হচ্ছে না বলো? একটা কিন্তু ইমেজারি, জি স্যার। জি স্যার। তা এখন ওই ইমেজারিটা তুমি কি স্টেজে তৈরি করবা নাকি জাস্ট ডায়লগের মাধ্যমে বলবা? যেমন বলছে না যে ইডিপাসকে হত্যা করা হয়েছে কোথায়, যে 3 রোডস মিট, এই জায়গাতে ইডিপাসকে হত্যা, তাহলে কিন্তু আমাদের মাথায় দেখো একটা তৈরি হচ্ছে, একটা ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। তারপর হচ্ছে মনে করো যে আমরা যখন রাইডার্স টু দ্য সি দেখলাম যে কি করছে, একটা রান্নাঘর, একটা ছোট কিচেন, সেখানে ক্যাথলিন কি করছে, হুইল, তাই তো? মানে একদিকে কেক তৈরি করছে, একটা হুইলকে স্পিনিং করতেছে, আর হচ্ছে পাশে কিছু হোয়াইট বোর্ড কি করা আছে, তক্তাগুলোকে দেওয়ালে ঠেস করে রাখা আছে। এইটা দেখো স্পেকটাকল। তাহলে ড্রামাটা যখন আমি উপস্থাপন করব তখন আমাকে হয় স্টেজটাকে এইভাবে ডিরেক্ট মানে করতে হবে, ডেকোরেট করতে হবে, তাই তো? স্টেজটাকে ডেকোরেট করতে হবে, আর না হয় কি করতে হবে, আর না হলে ডায়লগের মাধ্যমে বলতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্র্যাজেডিতে, আমরা দেখতে পাচ্ছি কি ড্রামাতে, মানে বিশেষ করে রাইডার্স টু দ্য সিতে রাইটার নিজেই স্টেজ ডিরেকশন বলে দিয়েছেন।
প্রথমে একদম ড্রামার শুরুতেই যেটা বলা হয় ওটা হচ্ছে কি স্টেজ ডিরেকশন। কি কথা বুঝতে পারছো? জি স্যার। একদম ড্রামার জি, স্যার। শুরুতে যেটা আছে সেটাই হচ্ছে কি স্টেজ। আমি তোমাদের একটু এখানে একটা জিনিস দেখাই, আমি অবশ্য শেয়ার করেছি তোমাদের সাথে, একটু দেখে নিবা। কিছু কিছু ছবি অ্যাড করে দিয়েছি ওখানে, এই যে রাইডার্স টু দ্য সি এটা শেয়ার করা হয়েছে, এখানে কোশ্চেন সহ সবকিছু দেওয়া আছে। এই যে দেখো, এটা মনে করো একটা স্টেজ। তাহলে যদি আমাকে, কারণ এই জায়গাতেই কিন্তু নাটকটা শেষ হয়েছে, আমরা কিন্তু বাইরে যাইনি। আমরা কি মরিয়ার এই রান্নাঘরের বাইরে গেছি? বলতে এই ড্রামাতে কি বাইরে গেছি আমরা? না স্যার। না স্যার। ডায়লগের মাধ্যমে বলা হয়েছে সবকিছু। তাহলে অন্তত ড্রামাটা যখন হচ্ছে তখন আমরা কিন্তু এই অংশটুকু পেয়েছি যে ডিরেকশনটা। আচ্ছা আমি টেক্সটটা না এনে আমি দেখাতে পারতেছি না, আমি একটু টেক্সটটাও নিয়ে আসি। স্যার ফার্স্ট লাইনেই ছিল স্যার। হ্যাঁ ওই তো, ওটাই আমি বলতে চাচ্ছি যে আসলে স্পেকটেকল বলতে কি বোঝায়, আমি একটু জাস্ট একটু দেখাই দিই। চোখে না দেখালে অনেক সময় অনুমান করতে গেলে মাথা কাজ করে না। আমি ওখানে একটু যাই, গিয়ে দেখাই দিই, মানে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বোঝো, তাহলেই সমস্যা কমে যাবে। স্যার ডিকশনটা কি বললেন? ওয়ার্ড কি ধরনের শব্দ আমরা ইউজ করব, কি ধরনের ওয়ার্ড, তাই না? আমরা দুঃখের ঘটনা বর্ণনা করতে কি আনন্দের শব্দ ইউজ করলে হবে? বলো। না। ডিকশন হচ্ছে তুমি যেটা রিপ্রেজেন্ট করবা সেই তার সাথে রিলেটেড ওয়ার্ড। ইন্ট্রোডাকশন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এই যে দেখো, আচ্ছা এটা তো ক্যারেক্টার। এই যে সিন, এটা বর্ণনা করছে না ব্র্যাকেটের ভিতরে, দেখো সিনটা কোথায়? অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। এইটা হচ্ছে স্টেজ ডিরেকশন। স্টেজ ডিরেকশন কি ছিল? স্পেকটাকল কি ছিল? একটা কটেজ কিচেন with nets, oilskin, spinning wheels, some new board standing by the wall. Kathleen, a girl of about 20, finishes kneading cake and put it down the pot oven by the fire, then wipes her hands and begins to spin at the wheel. Nora, a young girl, puts head in at the door. তাহলে একদম ড্রামা শুরু হওয়ার আগেই নিশ্চয়ই তাহলে এই যে কটেজ কিচেনটা এবং তার সাথে নেট বা ওয়েল স্কিন, স্পিনিং হুইল, এগুলো কি ডায়লগের মাধ্যমে বলা হচ্ছে না এটা স্টেজে আমাকে রাখতে হবে? এগুলো বলো। স্টেজে রাখতে হবে। এটা কিন্তু ডায়লগের মাধ্যমে বলা হয়নি, এটা কি কি করতে হবে? আমাকে স্টেজেই কিন্তু রাখতে হবে। স্টেজে রাখতে হবে। ঠিক আছে তো? এরপর আমরা যদি ইডি পাসে দেখি, ইডি পাসে কি এরকম কোনো ডিরেকশন আছে? বলো। না। না ইডি স্যার। পাসে কিন্তু এরকম ডিরেকশন নাই, মানে ডায়লগেই ওটা আবার বলে দেওয়া আছে। দেখো ইডি পাসে কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে কোনো ডিরেকশন দেওয়া হয়নি। তাহলে আমরা স্পেকটাকলটা দুইভাবে ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ডায়লগের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, অথবা একদম স্টেজ ডিরেকশনটা দিয়ে দেওয়ার মাধ্যমে। বিশেষ করে আমরা যখন আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়বো সেখানে স্টেজ ডিরেকশনটা সুন্দর করে দেওয়া আছে। দেখো এই জায়গায়, হ্যাঁ এখানে অবশ্যই ডিরেকশনটা দেওয়া আছে, এই যে একটু খেয়াল করো। দেখো এখানে বলছে ইন ফ্রন্ট অফ দ্য কিংস প্যালেস, আপন দ্য স্টেপস অ্যান্ড অ্যারাউন্ড দ্য অল্টার হুইচ স্ট্যান্ড ইন দ্য ফ্রন্ট কোর্ট। তাই তো? তাহলে কিংস প্যালেসের সামনে সিঁড়িতে অথবা অল্টারের আশেপাশে কি আছে? আর গ্রুপড নিউমারাস সিটিজেন্স অফ থিপস। তাই তো? থিপসের অসংখ্য সিটিজেন কি করে আছে? গ্রুপ দল করে আছে, সিটিং ইন অ্যাটিটিউড অফ সাপ্লি। তাহলে ড্রামাটা যখন শুরু হবে, স্টেজের যখন পর্দা সরে যাবে তখন কি আমরা কি অবস্থা দেখবো? এরকমটা দেখবো না? বলো। সবার অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন আছে এবং কিংস প্যালেসের জন্য একটা ইমেজ কিন্তু আমাদের ওখানে তৈরি করতে হবে। তা না হলে তো এই কথাটুকু না আমরা পড়ে বুঝছি, কিন্তু দর্শকরা কি পড়ে, এটুকুই কি দর্শকরা পড়বে, নাকি ওদের সামনে জিনিসটাকে উপস্থাপন করতে হবে? উপস্থাপন করতে হবে। তাহলে উপস্থাপন মানে স্টেজের স্পেকটাকলটা এইভাবে আমাদেরকে দিতে হবে। তাহলে স্পেকটাকল বলতে কি বোঝাচ্ছে বুঝতে পেরেছো? যে একটা নির্দিষ্ট দৃশ্যপট যেটা আমরা রিপ্রেজেন্ট করবো সেটা। ঠিক আছে তো? যেমন আমরা যখন পড়বো দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল পড়বো, তখন ওখানকার চিত্র একরকম হবে। রাইডার্স টু দ্য সি যখন পড়ি তখন একরকম চিত্র হবে। আর্মস অ্যান্ড দ্য ম্যান যখন হবে তখন এক ধরনের চিত্র হবে। তো এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে স্পেকটাকল। আর সং তো আছেই। সং আমরা মোটামুটি রাইডার্স টু দ্য সিতে পাই নাই, আমরা ইয়াতে পেয়েছি তোমার কি জানো, ইডিপাস রেসকে, তাই তো? ওখানে যে কোরাল সং গুলো বলা হচ্ছে, কোরাসরা যে কথাগুলো বলছে ওগুলো বুঝতে হবে যে ওরা হচ্ছে গান করে বলছে, কোরাল সং। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে সং। তো এই হলো কয়টা এলিমেন্ট? প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটাকল এবং সং। এই ছয়টা হচ্ছে কি আমাদের ট্র্যাজেডির কি বলতো
কনস্টিটিউয়েন্ট Element. এলিমেন্ট। এলিমেন্ট। হ্যাঁ, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে প্লট। এটা আমরা একটু পড়বো। দেখো, অফ দিস এলিমেন্টস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য প্লট। গল্পের যে ধারাবাহিক, তাই তো, ইনসিডেন্টের যে ধারাবাহিকতা, সেটাকে বলা হচ্ছে কি? প্লট। তাহলে প্লটের সংজ্ঞাটা যদি আমরা একটু এখানে দেখি, দেখো এই জায়গায় একটু পাবো, হ্যাঁ, যে প্লট বলতে আসলে কি বোঝায়। দেখো, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকশন ইজ দ্য প্লট অফ দ্য ট্র্যাজেডি। তাহলে দেখো, ট্র্যাজেডির সংজ্ঞার ভিতরে আমরা পাচ্ছি কি? রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন। আর অ্যাকশন মানেই বুঝতে হবে কি? ট্র্যাজেডির প্লট। আর প্লট মানে কি? ফর দ্য অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টস অফ দ্য ইনসিডেন্টস ইজ হোয়াট আই মিন বাই প্লট। তাহলে প্লট বলতে আমি বলতে চেয়েছি কি? ঘটনার যে ধারাবাহিক অ্যারেঞ্জমেন্ট, যে কোনটার পর কোন ঘটনা আমি নিয়ে আসবো, যাতে হ্যাপাজার্ড না হয়, যে ঘটনাগুলো এমনভাবে নিয়ে আসলাম যে দর্শকেরা বুঝতেই পারতেছে না যে কোনটার পর কি ঘটনা আসতেছে হঠাৎ হঠাৎ করে। ঠিক আছে তো? তাহলে প্লট হচ্ছে জরুরি, কারণ বিভিন্ন ইনসিডেন্টকে আমরা তুলে ধরবো, আর এই ইনসিডেন্টগুলোকে আমি কোনটার পর কোনটা দিয়ে সাজিয়ে তুলবো, সেটাই হচ্ছে কি আমার প্লট। রাইডার্স টু দ্য সিতে যেমন আমরা পেয়েছি কি? প্রথম প্রথম ঘটনাটা কি? যে একটা বান্ডেল একজন প্রিস্ট দিয়ে গেছে নাকি নোরার কাছে, সেটা তাহলে খুলবে কি খুলবে না সেটা নিয়ে ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে কি? বার্টলি এখন চলে যাবে, তাহলে বার্টলি যাওয়ার আগে বার্টলির সাথে কথোপকথন এবং বার্টলির সাথে তার মায়ের রিলেশনশিপটা এবং তার মা কিভাবে তাকে নিষেধ করছে এটা। তারপরে ইনসিডেন্ট হচ্ছে কি? বার্টলির হারিয়ে যাওয়া, তাই তো, মানে মারা যাওয়া। এই তারপরে হচ্ছে কি? বার্টলিকে নিয়ে আসা এবং মৌরির ট্র্যাজেডি কমপ্লিট হওয়া। এই যে হচ্ছে 3-4টা যে ঘটনা, এই ঘটনার অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে কি? বলো। প্লট। এখন যদি এমনটা যদি হতো যে মাইকেলের যে ইয়াটা মানে গ্রেসের যে বান্ডেলটা, এটা যদি মাঝখানে আসতো বা গল্পের শেষের দিকে আসতো, তাহলে কি মিলতো গল্পটা? না স্যার। না না। তাই তো? তাহলে কিন্তু মিলতো না। তাহলে এই যে এই অর্ডার অ্যারেঞ্জমেন্টকে বলা হচ্ছে কি? প্লট। মনে থাকবে তো? তাহলে প্লটটা নিয়ে একটু কথা বললাম, আর বাকিগুলো আমরা দেখবো না, ওটা আমাদের প্রয়োজন নাই। তাহলে ট্র্যাজেডির সংজ্ঞাটা একটু খেয়াল রাখো। এরপর আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ট্র্যাজিক হিরোর ব্যাপারটাতে। দেখো, এখানে সবচেয়ে জরুরি আলোচনা করা হয়েছে প্লটটা নিয়ে। হ্যাঁ, দেখো, দ্য প্লট দেন ইজ দ্য ফার্স্ট এসেনশিয়াল অফ ট্র্যাজেডি। এটাকে ইটস লাইফ ব্লাড বলা হচ্ছে, এটাকে লাইফ ব্লাড বলা হয়। ঠিক আছে তো? যদি প্লট ঠিক মতো না হয়, ক্যারেক্টার যতই ভালো হোক, ডিকশন যতই ভালো হোক, ট্র্যাজেডি কিন্তু কাজ করবে না। করবে? বলো। না স্যার। না স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু মিউট রাখি। হ্যাঁ, আজানটা আমি একটু মিউট রাখলাম, আজানটা শেষ হয়ে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। এইখানে আমরা 3টা বিষয় জানবো। দেখো, এখানে হচ্ছে রিভার্সাল, ডিসকভারি এবং ক্যালামিটি। এই 3টা বিষয়কে আমরা জানবো। এগুলো হচ্ছে, স্যার প্লট নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কি বিষয় বলো। স্যার একটা নাটকে প্লট কি আলাদা আলাদা হয় নাকি সবগুলো মিলিয়ে একটা প্লট ধরা হয়? যেমন রাইডার্স টু দ্য সিরিজে প্রথমে ওই মৌরিয়া ঘুমাচ্ছিল আর একটা ওগুলো তো দুইজন বোন গল্প incident, করতেছিল, ওগুলো পরে তো আবার incident, ওগুলো তো প্লট না। বার্টলি আসলো। আমাকে বলতে দাও, আমি যেগুলো বললাম ওগুলো কি? ওগুলো কি প্লট না ইনসিডেন্ট? বলো। একটা ড্রামাতে ওগুলো কয়টা আলাদা। প্লট থাকে? একটা ড্রামাতে কয়টা প্লট থাকবে? একটা ড্রামাতে তো একটাই প্লট থাকবে, তাই তো? আর ছোট ছোট যেগুলো জি বললাম স্যার, ওগুলো কি ইনসিডেন্ট? ওই ইনসিডেন্ট গুলোকে পর পর সাজিয়ে একটা প্লট তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। হুম। কি বোঝনি? হ্যাঁ স্যার, বুঝতে পারছেন। হ্যাঁ, মনে করো তুমি একটা ঘর বানাবা, তার জন্য এক একটা ইট হচ্ছে কি এক একটা ইনসিডেন্ট, আর সিমেন্ট দিয়ে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়াটা হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট করে তুমি একটা বিল্ডিং তৈরি করেছো। বুঝতে পারছো? হুম। কোনো ড্রামাতে আবার সাব প্লট থাকে। সাব প্লটটা হচ্ছে কি আমাদের মূল কাহিনী থেকে একটু বাইরে চলে যায় এমন কিছু ঘটনা যদি আমাদের মূল প্লটের সাথে যুক্ত করা হয়, সেগুলোকে আমরা সাব প্লট বলি। বুঝতে পেরেছো? আমাদের একটা মূল গল্প থাকে, মূল গল্পের বাইরেও, ঠিক আছে, কিছু আনইম্পর্টেন্ট ঘটনাকে অ্যাড করে আরেকটা গল্প আসতে পারে। যেমন ধরি, যে মনে করো এরকম একটা বিষয় হলো যে 2জন ব্যক্তির বিয়ে নিয়ে আমরা একটা নাটক করতেছি। ঠিক আছে তো? 2জন ব্যক্তির বিয়ে, মনে করো এ এবং বি এর বিয়ে হবে, এই বিয়েটা নিয়ে হচ্ছে আমাদের মূল গল্প। এখন এই এ এবং বিয়ের ঘটনা দেখাতে গিয়ে দেখা গেল যে এর যে ছোট বোন আছে, ওর বিয়েটাও হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে ওর যে বিয়েটা ওটা কি আমাদের এই মূল বিয়ের সাথে রিলেটেড, না ওটা আলাদা ঘটনা? বলো। আমাদের মূল ঘটনা হচ্ছে কি আলাদা। এ এবং বিয়ের যে বিয়ে, তাই তো, ওই ঘটনাটাকে দেখানো হচ্ছে আমাদের মূল বিষয়। তার সাথে ঘটনাচক্রে ওই এ এর বিয়ের মানে বোনের বিয়েটাও আমরা এই গল্পের ভিতরে অ্যাড করেছি। সেটা হচ্ছে কি তখন সাব প্লট হয়ে যাবে। এরকমটা আসবে তোমরা যখন অ্যাজ ইউ লাইক ইট পড়বা সেখানে সাব প্লট পাবা। আপাতত আর কোনো জায়গায় সাব প্লট নেই। তোমাদের যে 5টা ড্রামা আছে তার ভিতরে, ড্রামা কি 5টা না তোমাদের? জি স্যার। তো দেখো এইখানে আমরা দেখবো রিভার্সাল, ডিসকভারি এবং ক্যালামিটি কি, এই কথাগুলো আসবে। যেহেতু রিভার্সাল মানে হচ্ছে, রিভার্স মানে বুঝো তো, রিভার্স মানে বুঝতে পারছো যে একটা জিনিস উল্টো দিকে। উল্টো ঘটনা ঘটে যাওয়া। মানে কি দেখো, লায়াস এবং জোকাস্টা এবং ইডিপাস সবাই কি করতে চাচ্ছিল যে ওই ওই ফেটটাকে ডিফাই ভাগ্য করতে যা চায়। বলেছিল সেটাকে কিভাবে কি করা যায়, ভাগ্য থেকে পালাতে হ্যাঁ, চাইছি। ভঙ্গ করা যায়, কিভাবে ওটা থেকে পালানো যায়। কিন্তু তারা পালাতে চেয়েছিল, কিন্তু কি আসলে পালাতে মানে পেরেছে, নাকি তারা যে লক্ষ্যে পালাচ্ছিল তার পারেনি। অপোজিটটা ঘটে গেছে? যা থেকে পালাতে চাইছিল হ্যাঁ, সেখানে আবার ফেরত সেখানেই আসছে। ঘটে গেছে। তার মানে কি এক ঘটনা থেকে আরেক ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখো ইডিপাস মনে করেছিল কি যে অন্য কেউ হয়তো বা খুনি হবে, তাই সে আচ্ছা করে অভিশাপ দিয়ে দিল, নাকি আচ্ছা করে অভিশাপ দিয়ে দিল, তার উপর মৃত্যুর শাস্তি সহ সকল ধরনের সেন্টেন্স সে তা চাপিয়ে দিল, শাস্তি যা আছে সব চাপিয়ে দিল। ঘুরে ফিরে কি দাঁড়ালো বলো? সে অভিশাপ নিজের দেওয়ার রুটি কাছে আসে। লাগলো। আর একটা ঘটনা কি মনে করো, ওই যে Vice versa. হ্যাঁ, ইডিপাস যখন কেমন ঘটলো যে ইডিপাস যখন তার বাবা মারা গেছে করিন্থের, তার মানে তার যে পালিত বাবা মারা গেছে, ও তো জানো ওটা অরিজিনাল বাবা মনে করছে, সে মারা যাওয়ার পরেও তার দুঃখ আছে। কারণটা কি, ভয় আছে। কিসের কারণে? তার মা এখনো বেঁচে আছে। তার মা তা বেঁচে মেসেঞ্জার আছে। মনে করলো কি, মেসেঞ্জার মনে করলো কি যে তাহলে আমি কথাটা বলেই দিই যে আসলে আপনি তার সন্তান না, তাহলে হয়তো রাজা খুশি হবে। কিন্তু আসলে কি রাজাকে খুশি হলো না, আসলে বিপরীতটা ঘটেছে। না হ্যাঁ, না স্যার, খুশি হয় নাই না। খুব বেশি। এইটা হচ্ছে রিভার্সাল, মানে ঘটনা এক জায়গা থেকে চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় চলে যাওয়া, আরেক ধরনের হয়ে যাওয়া। তবে দেখো আর রিভার্সাল, পুনরাবৃত্তি ঘটনা। হ্যাঁ তাই বলছি কি, আর রিভার্সাল ইজ আ চেঞ্জ। দেখো আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট। যেমন আমরা যদি একটু দেখি, তারা মনে করেছিল, যেমন নোরা এবং ক্যাথলিন মনে করেছিল যে বান্ডেলটা বা এই মাইকেলের মৃত্যুর কথাটা তার মাকে তারা এখন বলবে না। তারা বলতে চেয়েছিল কখন, যে বার্টলি ফিরে আসুক, বার্টলি ফিরে আসার হ্যাঁ বার্টলি ফিরে আসুক তারপরে বলবো, দিয়ে তারা লুকিয়েও রাখলো। কিন্তু বার্টলি তো ফিরে আসলো কি অবস্থায় আসলো? মৃত অবস্থায়। মৃত্যু। লাশ হয়ে এবং ফিরে বলেই আসছে। দেওয়া লাগলো যে তার মা যখন বলতেছিল যে মাইকেলের জন্য এই ঘটনা, তখন বলছে মাইকেলের ড্রেস পাওয়া যাবে, মাইকেলের বডি এখন আসবে কেমন করে, মাইকেলের বডি তো অলরেডি পাওয়া গেছে, তাই না? এরকম করে কি বলে দিল না? দেখা যাচ্ছে তারা যা ভেবেছিল হয়ে গেল উল্টা ঘটনা। তাহলে আর রিভার্সাল ইজ আ চেঞ্জ ফ্রম ওয়ান স্টেট অফ অ্যাফেয়ার্স টু ইটস অপোজিট, মানে যে যেটা চাচ্ছে তার বিপরীত ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক আছে তো, যেটা আমরা ইডিপাসে পেয়েছি। দেখো ইন ইডিপাস ফর এক্সাম্পল, দ্য মেসেঞ্জার হু কেম টু চিয়ার ইডিপাস, হ্যাঁ, যে এসেছিল কি শুভ সংবাদ নিয়ে, যে তাকে রাজা বানানো হবে, তাই তো, তার বাবা মারা গেছে, খুশির সংবাদই মনে করছিল। আরেকটা হচ্ছে কি, যে তার মাকে নিয়ে, মানে মায়ের বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখো কারণ সে আপনার মা না। এটা মনে করেছিল কি, রিলিভ হিম অফ হিজ ফেয়ার অ্যাবাউট হিজ মাদার। হ্যাঁ, সে মনে করেছিল কি, মেসেঞ্জার মনে করেছিল রাজাকে যদি এই কথা বলা হয়, রাজা হয়তো তার মাকে নিয়ে যে ভয় পাচ্ছে, এই ভয়টা থেকে তিনি হয়তো মুক্তি পাবেন। কিন্তু আসলে মুক্তি পাইলো নাকি সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে গেল? ডিড দ্য ভেরি অপোজিট। দেখো ডিড দ্য ভেরি অপোজিট বাই রিভিলিং টু হিম হু হি ওয়াজ। আসলে পুরো প্রকাশ করে দিল যে আসলে সে কে। তার মানে এগুলো হচ্ছে কি রিভার্সাল, পুরো উল্টা ঘটনা ঘটে যাওয়া। কি বুঝতে পারছো তো? জি স্যার। এবার ডিসকভারিটা কি? এই রিভার্সালের সাথে ডিসকভারি জড়িত। ডিসকভারি মানে হচ্ছে আপনি যা জানতেন না তা জেনে গেলেন। যেমন হচ্ছে রিভার্সালটা হলো কি, যে মেসেঞ্জার চেয়েছিল ইডিপাসকে খুশি করতে, এই কথা বলে যে তার মা বেঁচে থাকলেও তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সে তার আসল মা না। এইটাতে একটা ডিসকভারি হয়ে গেল। কি ডিসকভারি হলো? যে আসলে ইডিপাস তাহলে কি করিন্থের রাজা বা রানীর সন্তান না। ঠিক আছে তো? এবং তাহলে ইডিপাস কার সন্তান সেটা কিন্তু তখনও প্রকাশ পায়নি। ইডিপাস কার সন্তান তখনও প্রকাশ পায়নি, কারণ তখনও ইডিপাস সন্দেহ করতেছিল যে রানী মনে হয় তাকে মনে হয় কোনো গরিব, তাই তো, বা হচ্ছে কোনো দাসের সন্তান বলে হয়তো বা রানী তাকে মনে করতে পারে। কিন্তু সে যে খুনি সেটা কখন প্রকাশ পাইলো, ডিসকভারি হলো বলো? যখন শিপার্ড আসলো। হ্যাঁ, যখন শেফার্ড শেফার্ড আসলো। আসলো।
শেফার্ড যখন আসলো তখন ডিসকভারি হয়ে গেল। ডিসকভারি মানে কি, যা জানতেন না সে সম্পর্কে জেনে যাওয়া। উদ্ভাবন আবিষ্কার না ওটা বলো না, ওইভাবে মিনিং করো না, এই জন্য তো পড়াচ্ছি। এখানে ডিসকভারি মানে তোমরা ওই যে ওইরকম আনসার কিন্তু আমরা পাই পরীক্ষার হলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই বিজ্ঞানের মানে মতো হয়ে গেল। আমরা যখন 6-7 এ পড়তাম তখন ওই যে কলা ছিল না সায়েন্সে, কলা, যে কলা কি, আরে কলা তো গাছে ধরে, ও তো সবজি, ও তো তরকারি করে খাওয়া যায়, এরকম কিছু নাকি? হ্যাঁ বলো। না 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 স্যার, হ্যাঁ, তাই এখানে Tissue. ডিসকভারি মানে ওই রকম কোনো আবিষ্কার উদ্ভাবন এই কথা এখানে আসলে হবে না। এখানে বলা হয়েছে সেটা তোমার জন্য, এই জন্য বুঝিয়ে দিয়েছে দেখো। আর ডিসকভারি বলতে কি বোঝায়, যা জানতেন না সেটা কি করা, দেখো। আর ডিসকভারি জানা। ইজ আ চেঞ্জ ফ্রম প্রকাশ ইগনোরেন্স টু নলেজ, অজ্ঞতা থেকে সেটা সম্পর্কে জেনে যাওয়া। এখন যখন জানবেন, সে জানার কারণে হয় আপনি তাকে ভালোবাসবেন আর নয় ঘৃণা করবেন, ঠিক আছে তো? হয় ভালো কিছু ঘটবে না হয় খারাপ কিছু ঘটবে, কিন্তু ট্র্যাজেডিতে কি ভালো কিছু ঘটে না খারাপ কিছু ঘটে বলো? খারাপই ঘটে, তো ট্র্যাজেডি। দ্য মোস্ট ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি ইজ, মানে যত নাটক এ পর্যন্ত লেখা হয়েছে এরিস্টটল পর্যন্ত, তাদের ভিতরে সবচেয়ে ইফেক্টিভ ফর্ম অফ ডিসকভারি হলো সেইটা হুইচ ইজ অ্যাকম্পানিড বাই রিভার্সাল লাইক দ্য ওয়ান ইন ইডিপাস। ইডিপাসে যেটা ঘটেছে, যেটা রিভার্সালের সাথেই ডিসকভারি হয়ে গেছে। ওই যে বললাম যে রাজা, তাই তো, তার মায়ের বিষয়টা নিয়ে ভয়ে ছিল, অমনি রাজা কি করলো, ডিসকভার করে ফেললো যে আসলে সে তার সন্তান না, কারণ মেসেঞ্জার বলে দিয়েছে। এটা হচ্ছে কি ডিসকভারি। তাহলে রিভার্সাল হলো কি বলো, এক ঘটনা থেকে তার বিপরীত ঘটনায়, তাই তো, রূপান্তরিত হওয়া। আর ডিসকভারি হলো কি, জানতাম না বিষয়টা আমি জেনে গেলাম, ঠিক আছে তো? মানে কি এটা হচ্ছে কি একসাথে রিলেটেড, তাই বলছে দেখো এখানে কি হচ্ছে অ্যাকম্পানিড বাই রিভার্সাল, তাহলে ডিসকভারি রিভার্সালের সাথেই ঘটে, বুঝতে পেরেছো? তাহলে ডিসকভার রিভার্সালের কিসে ঘটে, সাথেই ঘটেছে। সাথে সাথে ঘটে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এটা। এবার হচ্ছে ক্যালামিটিটা কি জিনিস, তাহলে দেখো এখানে বলছে টু এলিমেন্টস অফ প্লট দেন রিভার্সাল এন্ড ডিসকভারি। তাহলে দেখো আমরা প্লটকে বলেছি কি, তাহলে হচ্ছে ট্র্যাজেডির এলিমেন্ট কয়টা ছিল টোটাল, ছয়টা। আর প্লটের এলিমেন্ট কয়টা, দেখো ট্র্যাজেডির এলিমেন্ট তিনটা। হচ্ছে 6টা আর প্লটের এলিমেন্ট হচ্ছে 3টা। তার ভিতরে রিভার্সাল এবং ডিসকভারি হচ্ছে মেজর, ঠিক আছে? তার সাথে ক্যালামিটিটা হচ্ছে কি দেখো, আর থার্ড ইজ আ সাফারিং অর ক্যালামিটি। এটার মানেটা কি, এটার মানে হলো কি দেখো, ক্যালামিটি ইজ অ্যান অ্যাকশন অফ আ ডিস্ট্রাকটিভ অর পেইনফুল নেচার। তাহলে ক্যালামিটি হবে একটা অ্যাকশন, যে অ্যাকশনটা কি করবে, একটা ডিস্ট্রাকটিভ বা পেইনফুল, দুঃখদায়ক বা ধ্বংসাত্মক ঘটনা ঘটাবে। যেটা কোনটা আমরা বলতে পারি, ইডিপাসের ক্ষেত্রে ক্যালামিটি কোনটা, জোকাসটা সুইসাইড করলো আর ইডিপাস সে অন্ধ হয়ে গেল। এইটা হলো ক্যালামিটি। আর এই ক্যালামিটিটাই হচ্ছে ট্র্যাজেডির সবচেয়ে প্লটের কি বলবো মেজর ইস্যু। কারণ তাছাড়া তো যদি ক্যালামিটি না ঘটে তাহলে কি ট্র্যাজেডি হবে বলো? না তাই বলছি দেখো, সাচ অ্যাজ ডেথ ওপেনলি রিপ্রেজেন্টেড, অথবা এক্সেসিভ সাফারিং অর ওন্ডিং অর দ্য লাইক। তাহলে ক্যালামিটি মানে হচ্ছে এরকম মৃত্যু হতে পারে বা এক্সেসিভ সাফারিং হতে পারে। আমরা মৃত্যু দেখলাম, মানে এখানে মৃত্যু তো ঘটেনি, রাইডার্স টু দ্য সি সিতে ঘটেছে, কিন্তু মেইন ক্যারেক্টারের কি মৃত্যু ঘটেছে বলো? না 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 স্যার, ঘটেনি, কিন্তু এক্সেসিভ সাফারিং ঘটেছে, তাই তো? আর ইডিপাসের কোনটা ঘটেছে, ওন্ডিং ঘটেছে নাকি? হ্যাঁ, ইডিপাসের ওন্ডিং ঘটেছে, সাথে সাথে কি মৃত্যুও এসেছে, তবে মেইন ক্যারেক্টারের না। যেমন জোকাসটা ওখানে মারা গেছেন, আর এখানে কে মারা গেছেন, বার্টলি মারা গেছে। মাইকেল যেহেতু আগেও মারা গেছে, ওটা আমাদের মেইন গল্পে আসেনি, তাই তো? ওটা হচ্ছে আগে ঘটে গেছে, সেটা আমরা ডায়লগের মাধ্যমে পেয়েছি। কিন্তু মেইন 4জন আমরা ক্যারেক্টার এখানে পেয়েছি, যার ভিতরে হচ্ছে মরিয়া মেইন ক্যারেক্টার, তারপর হচ্ছে 2 বোন আর 1 ভাই। এইটা এই 4-5 জন ক্যারেক্টার, আর মাইনর 2-1 ক্যারেক্টার আছে, যেটা কলাম্বা, একটা ওল্ড ম্যান যেটা আমরা পেয়েছিলাম, তাই তো? ইয়ামন আছে, সিমন আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তাই বলছে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। এই যে প্লটের এই 3টা এলিমেন্ট, এগুলা কি শুধু আমরা ট্র্যাজেডিতেই পাবো? হ্যাঁ, ট্র্যাজেডির এখানে তো ট্র্যাজেডির ঘটনার সাথে মানে রিলেটেড, ঠিক আছে তো? কারণ এগুলো ট্র্যাজেডির সাথে রিলেটেড। আমরা কিসের সংজ্ঞা পড়তেছি, আমরা কিসে আছি বলো তো? আপাতত পড়তেছি কিসে? ট্র্যাজেডি ট্র্যাজেডি পড়তেছি। প্লট তো সবারই আছে, কিন্তু এই জাতীয় এলিমেন্টগুলো প্রধানত আমরা কিসে পাবো, ট্র্যাজেডিতে পাবো। ক্যালামিটাস ঘটনা যদি কমেডিতে ঘটে তাহলে তো হবে না,
ওখানে কিছু দুঃখদায়ক ঘটনা থাকবে, কিন্তু এরকম ক্যালামিটাস হবে না, যেটা অ্যাজ ইউ লাইক ইট পড়বা বা আমস অ্যান্ড দ্য ম্যান পড়বা, যখন বুঝতে পারবা এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবা। তাহলে এই হলো মোটামুটি আমাদের, প্রথমে আমরা দেখলাম ট্র্যাজেডির সংজ্ঞা, তারপরে 6টা এলিমেন্ট, 6টা এলিমেন্টের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লট, আর প্লটের আমরা 3টা এলিমেন্ট দেখলাম, ঠিক আছে তো? এবং এখানে দেখো, এখানে উদাহরণগুলো কিন্তু ইডিপাস দিয়ে দেওয়া, তাই না? এখানে কিন্তু উদাহরণগুলো ইডিপাস দিয়ে দেওয়া কিন্তু, ঠিক আছে? এইবার আসি, দেখো দ্য মেইন পার্টস অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির যে পার্টগুলো আমরা যে ইয়াতে পেলাম, ইডিপাসের পেলাম, কিছু পার্ট পেলাম না? যেমন প্রোলগ, নাকি এপিসোড, এক্সর্ট, কোরাল সং, স্ট্যাসিমন, পেয়েছে না? বলো। তারপর হচ্ছে কমন বা জি কমন, স্যার। জি স্যার। এগুলো কিন্তু এখানে বলা হয়েছে, দেখো। এরপর হচ্ছে দ্য সেপারেট সেকশন, এখন পার্ট বা সেকশন এগুলো কিন্তু এলিমেন্ট না, ট্র্যাজেডির এগুলো কি সেকশন, বুঝতে পারছো? সেকশন বা পার্ট আর এলিমেন্ট বা কনস্টিটিউয়েন্ট, এই 3টা জিনিস কিন্তু ভিন্ন জিনিস, মনে থাকবে তো? মিলাই ফেললে হবে না। পার্ট মানে কি একটা গল্পের যে ভিন্ন ভিন্ন কি বলবো অংশ, এই অংশগুলোকে বলছি কি আমরা পার্ট বা সেকশন। তাহলে প্রোলগ কোনটা ছিল বলো তো? ইডিপাসের প্রোলগ কোনটা ছিল? এই যে দেখো এখানে বলছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু পড়ে নিই। দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো এই জায়গায় দ্য prologue is the whole of that part of a tragedy that precedes the parody or the first entry of the chorus। তাহলে প্যারাডস বা প্যারোডি বলছে না, প্যারাডস বা হচ্ছে প্যারোডি, যেটা হচ্ছে কোরাল সং, তাহলে কোরাসদের এন্ট্রির আগে যে পার্টটা, ইন্ট্রোডাক্টরি পার্ট, ওটাকে বলা হচ্ছে কি প্রোলগ, ঠিক আছে তো? আর যখন কোরাস প্রবেশ করলো সেটা হয়ে গেল কি বলো? প্যারোডি, তাই তো? এবার হচ্ছে এপিসোড কি? An episode is the whole of that part of a tragedy that comes between complete choral song। দুটা কোরাল সং এর মাঝখানে একটা করে কি থাকবে? এপিসোড থাকবে, একটা কোরাল সং হবে। তাহলে এই যে প্যারোডির পর এপিসোড, এপিসোডের পরে কি আবার কোরাল সং, আবার এপিসোড, আবার কোরাল সং, আবার এপিসোড, এরকম বিষয়টা, ঠিক আছে তো? হ্যাঁ, এখন অধিকাংশ স্ট্যাসিমনের ব্যাপারটা একটু ভিন্ন অবস্থানে আসছে, ওটাও কোরাল সং, কিন্তু দেখাচ্ছে ওই জাতীয় ওখানে ট্র্যাজেডিতে আছে বলে ওটা আমরা পেয়েছিলাম। এবার এক্সোডাস কোনটা বলে? এক্সোড কোনটা? শেষ, যার পরে আর কোরাল সং আসে না, তাই তো? দেখো বলছে দ্য এক্সোড is the whole of that part of a tragedy which is not followed by a song of the chorus। কোরাসদের কোনো সং আর আসে না। in the choral section, তাহলে এই হলো ব্যাপার, in the choral section the parody is the whole part of the first utterance of the chorus। ওই যে প্যারোডি, প্যারোডি মানে হচ্ছে প্রোলগের পরে যে কোরাসদের যে কোরাল সং থাকবে সেটাই হবে কি প্যারোডি। আর অন্যদিকে কি স্যার স্ট্যাসিমন, সেকেন্ড কোরাল সং গুলা থেকে কি স্টেসিমন বলে না? বলো বলো, এইখানে আসতেছি, দেখো এখানে সেটা আমি আগে দেখো এই জায়গায়, জি। a স্ট্যাসিমন is a choral song without anapaest or trochee, ঠিক আছে তো? তাহলে স্ট্যাসিমন হতে হবে সে, তাহলে যেগুলো স্ট্যাসিমন সেগুলো সবই কি কোরাল সং, ঠিক আছে তো? কোরাল সং, কিন্তু সেখানে কি থাকবে, মানে কি থাকবে না, দেখো উইদাউট অ্যানাপেস্টিক অর ট্রকেইক, মানে বুঝো তো? এগুলো আবার তোমরা যদি ফার্স্ট ইয়ারে পড়ে থাকো, ফুট পড়ছিলা, ফুট, যেমন আয়াম্বিক, জি স্যার। ট্রকেইক পড়ছিলাম না? হ্যাঁ, জি স্যার। তাহলে জি কোরাল স্যার। সং এর ভিতরে যদি ওই ধরনের ফুট বা মিটার থাকে তাহলে সেটাকে স্ট্যাসিমন বলা হয়, বুঝতে পেরেছো? আর ইডিপাস রেসকে ওই বিষয়টা আছে বিধে ওটাকে আমরা স্ট্যাসিমন হিসাবে ধরে নিচ্ছি। তাহলে ওগুলো সবই কোরাল সং। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে হচ্ছে প্রোলগ, তারপরে প্যারোডি, প্যারোডি মানেই হচ্ছে প্যারাডস, যেটা প্যারাডস। বলছি ফার্স্ট এন্ট্রি অফ কোরাস। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না স্যার স্যার। আচ্ছা, তারপরে কি বলছে এখানে একটা আছে কমোস বা কমই, কমোস বা কমই, সেটা কোনটা? ওই যে এডিপাসের যে লাস্টেরটা। তারপর দেখো কমোস ইজ আ প্যাসেজ অফ ল্যামেন্টেশন ইন হুইচ, মানে লাস্টের আগে ব্যাপারটা, ঠিক লাস্টেরটা না, লাস্টটা তো আমাদের ওখানেই আছে, ইন হুইচ বোথ কোরাস এন্ড অ্যাক্টর টেক প্লেস, মানে এখানে একটা ল্যামেন্টেশন ঘটবে। ল্যামেন্টেশনটা কি? মানে কেউ মারা গেছে বা কারো ক্ষতি হয়েছে, এই বিষয় নিয়ে যে ল্যামেন্টেশনটা ঘটবে। আমরা কি রাইডার্স টু দ্য সিতে কি ল্যামেন্টেশন পাইছি না? বলো। জি স্যার। হ্যাঁ স্যার, স্যার। আচ্ছা, রাইডার্স টু দ্য সি এবং ইডিপাসের মধ্যে পার্থক্যটা সবচেয়ে বড় হলো আমরা সরাসরি রাইডার্স টু দ্য সিতে কি কোনো কোরাস পেয়েছি? বলো। না স্যার। না স্যার। না স্যার। আমরা কিন্তু কোনো কোরাল সং বা কোরাস পাই নাই, কিন্তু এখানে দেখানো হবে যে কোরাসের ভূমিকা পালন করেছে আমাদের কিছু ক্যারেক্টার, সেটা আনা হবে, যে যে আমরা
মডার্ন ট্র্যাজেডি উইথ ক্লাসিক্যাল সেটিং, এরকম একটা প্রশ্ন আছে এই রাইডার্স টু দ্য সিতে। তাহলে কেন আমরা মডার্ন ট্র্যাজেডি বলতেছি, আবার ক্লাসিক্যাল সেটিং আমরা কোথায় পাচ্ছি এইখানে? তাহলে তার মানে কি ক্লাসিক্যাল সকল এলিমেন্ট আমাদের রাইডার্স টু দ্য সিতে নাই, কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? তো সেগুলো কোন দিক থেকে আমরা সেটা দেখবো। তাহলে কি পার্টগুলো বুঝতে পেরেছো? তো এই পার্টগুলো নিয়ে আমাদের খুব একটা আলোচনার বিষয় না, কারণ এটা নিয়ে আমরা আগে কথা বলেছি যেহেতু। আর এগুলো পরীক্ষাতে ব্রিফ কোশ্চেন ছাড়া খুব একটা বড় কোশ্চেন হিসেবে আসে না। আমাদের যেটা সবচেয়ে জরুরি অ্যাকশন সেটা হলো ট্র্যাজিক অ্যাকশন, বুঝতে পেরেছো? কারণ এখানে আমরা ট্র্যাজেডির মানে ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যটা পাবো। সেই বৈশিষ্ট্যের সাথে আমরা মরিয়াকে ট্র্যাজিক হিরো বলতে পারবো নাকি ইডিপাসকে বলতে পারবো, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, আমি একটু ভিতরে ভিতরে দেখতেছি, এইখানে একটু খেয়াল করো। আমাদের ট্র্যাজেডির সংজ্ঞার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, যে সেটা কি করবে আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার কি করবে বলো তো, সৃষ্টি করবে, তৈরি করবে। অ্যাওয়াকেনিং পিটি অ্যান্ড ফেয়ার। তার মানে ট্র্যাজেডি এমন অ্যাকশন রিপ্রেজেন্ট করবে যে অ্যাকশন আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার তৈরি করবে। তাহলে এখন পিটি এবং ফেয়ার তৈরি করতে হলে ট্র্যাজিক হিরো এমন হতে হবে যে যাতে পিটি এবং ফেয়ার তৈরি হয়। তাহলে কেমন হতে হবে আর কেমন হওয়া যাবে না, এই দিকে একটু খেয়াল করো। বলছে ইট ফলোজ ইন দ্য ফার্স্ট প্লেস, বলছে প্রথম কথা হলো, প্রথমত গুড মেন শুড নট বি শোন পাসিং ফ্রম প্রসপারিটি টু মিজারি। তার মানে যখন তুমি ট্র্যাজেডি লিখবা তখন যেন কোনো ভালো মানুষকে উন্নতি থেকে যেন একদম কি অবনতিতে নামায়ও না, তাহলে আমাদের ভিতরে পিটি ফেয়ার তৈরি হবে না। বলছে কি ফর দিস ডাজ নট ইন্সপায়ার পিটি অর ফেয়ার, এতে কি হয় আমাদের ভিতরে পিটি বা ফেয়ার তৈরি হয় না, বরং ইট মিয়ারলি ডিসগাস্ট আস। কারণ কি একজন ভালো মানুষের যদি পতন হয় সেটা আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার খুব একটা সৃষ্টি করে না, কারণ আমরা তো ভালো মানুষ না। আমরা কি ভালো মানুষ বলো সবাই? আমরা কি ভালো বলে নিজেকে মানি? আমরা তখন একটা না স্যার। তখন আমরা একটা কি পাই, একটা মানে সাইড লাইন পেয়ে যাই যে আমরা অত ভালো না, অথবা আমাদের এরকম ক্ষতি নাও ঘটতে পারে। তাহলে গুড মেন, তাহলে কি প্রথমত একটা ট্র্যাজিক হিরো বানাতে হলে তাহলে কোনটা দেখানো যাবে না, যে ভালো মানুষকে কি উন্নতি মানে ভালো মানুষ উন্নতি করতে করতে হঠাৎ অবনতি হয়েছে, এটা দেখানো যাবে না, ঠিক আছে? তো তাহলে কি দেখানো যাবে? আর দেখো তিনটা জিনিস দেখানো যাবে না। আর দ্বিতীয়টা হলো নর শুড ইভিল মেন বি শোন, তাই তো? অন্যদিকে যে খারাপ লোক তাকেও দেখানো যাবে না প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি, তাকে আবার খারাপ থেকে সে ভালো করতেছে, এটাও ট্র্যাজেডিতে দেখানো যাবে না। কারণ কি এটা কি আমাদের, তার যদি একজন খারাপ লোক যদি উন্নতি করতে থাকে এটা কি ট্র্যাজেডি হয় বলো? না স্যার। না স্যার। এটাও ট্র্যাজেডি হবে না। তারপরে নর ইভিল মেন বি শোন প্রোগ্রেসিং ফ্রম মিজারি টু প্রসপারিটি, কারণ কি দিস ইজ দ্য মোস্ট আনট্র্যাজিক অফ অল প্লট। তাহলে ট্র্যাজেডির যত প্লট আছে তার ভিতরে এটা হচ্ছে সবচেয়ে আনট্র্যাজিক হবে, কারণ এখানে কোনো ট্র্যাজেডির কিছুই থাকবে না, কারণ এখানে তো কোনো ঘটনা মানে দুর্ঘটনাই ঘটছে না, তার তো উন্নতিই হচ্ছে। এবং কি হবে না, ইট ডাজ নট আপিল টু আওয়ার হিউম্যানিটি অ্যান্ড অ্যাওয়াকেন পিটি অ্যান্ড ফেয়ার ইন আস, এবং আমাদের ভিতরে মানবিক কোনো কিছুই সৃষ্টি হবে না বা আপিল করবে না বা টাচ করবে না, এবং আমাদের ভিতরে পিটি এবং ফেয়ার তৈরি হবে না। তাহলে যে ঘটনা দিয়ে পিটি ফেয়ার তৈরি হবে না সেই ঘটনা ট্র্যাজেডির ঘটনা হতে পারে না বা ট্র্যাজিক অ্যাকশন হতে পারে না। তাহলে দুটা ঘটনা, তাই তো? প্রথমত হচ্ছে ভালো মানুষকে উন্নতি থেকে অবনতি দেখানো যাবে না, খারাপ মানুষের অবনতি থেকে উন্নতি দেখানো যাবে না, তাই তো? আর একটা কি আবার নর এগেইন শুড অ্যান আটারলি ওর্থলেস ম্যান, আবার সবচেয়ে খারাপ লোক, আটারলি ওর্থলেস মানে কি খুবই খারাপ লোক, তাকে আবার দেখানো যাবে না বি সিন ফ্রম, দেখো ফলিং ফ্রম প্রসপারিটি ইনটু মিজারি, তার মানে যে খারাপ লোক তার দুটা ঘটনা দেখানো যাবে না। একটা হলো কি তার খারাপ থেকে ভালো করা বা ভালো থেকে খারাপ করা, এর কোনোটাই দেখানো যাবে না। তার মানে কি ট্র্যাজিক হিরো কখনোই ইভিল পারসন হওয়া যাবে না, ইভিল পারসনকে ট্র্যাজিক হিরো বানানো যাবে না, এই তো? বুঝতে পারছো? হ্যাঁ, তাই বলছে হ্যাঁ স্যার। তাই বলছে শুড, দেখো স্যার তাহলে ভালো মানুষকে খারাপ বানানো যাবে না, খারাপ মানুষকে ভালো, তাহলে কোন এমন মানে যেমন আসি, কিছু আসি। ভুল এখনো ত্রুটি তো আসি, থাকবে আমরা এরকম। আগে আসি। এই যে তিনটা বুঝিয়েছি সেটা আগে বোঝো, আমি তো এখনো পড়ে শেষ করাইনি। শেষ করেছি বলো? তাহলে তো রাইটার, না তাহলে তো স্যার। এরিস্টটল বলবে আমাদের যে আমরা তাহলে কাকে দেখাবো। এই যে আসি আগে, তারপর যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন যদি খামতি থাকে বলবো স্যার এখনো তো পাইলাম না। শুধুমাত্র দেখানো হলো কাদেরকে আমরা দেখাবো না, ভালো মানুষকে উন্নতি থেকে অবনতিতে দেখাবো না, এবং খারাপ মানুষের উন্নতি বা অবনতি কোনো কিছুই দেখানো, মানে
খারাপ মানুষকে ট্র্যাজিক হিরো বা তার প্রোটাগনিস্ট হিসাবে আনাই যাবে না। কি কথা বোঝা গেল? জি স্যার। কারণ কি? কারণ such a course might indeed play upon our human feelings, but it would not arouse pity, either pity or fear. মূল কথা হলো পিটি ফেয়ার জাগাবে না, এমন কিছু আনবো না। এবার ভাবো পিটি এবং ফেয়ার তাহলে কিসে আসে? দেখো, ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভ মিসফরচুন। আনডিজার্ভ মিসফরচুন মানে হচ্ছে যে যেটা ডিজার্ভ করে না সেটা যদি ঘটে যায়, ঠিক আছে তো? তার মানে কি, এখন ইভিল মানুষের তো পানিশমেন্ট দরকার, তাকে যদি এখন পানিশমেন্ট দেওয়া হয়, আমরা কি পিটি ফেয়ার হবে আমাদের? বলো, মনে করো একজন 100 জনকে খুন করলো, এখন তাকে মানে যদি আমরা ফাঁসি দিই, আমাদের কি কোনো দুঃখ লাগবে? বলো, না। দুঃখ নিশ্চয়ই লাগবে না। তাই বলছে আমাদের পিটি প্রধানত হয় এমন মানুষ যে আসলে ফাঁসির যোগ্য না, কিন্তু তবুও তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে। দেখো, ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভ মিসফরচুন, আর আওয়ার ফেয়ার ইজ, দেখো ফেয়ার কিসের মাধ্যমে? বাই দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ। তাহলে ট্র্যাজিক হিরো হতে হবে আমাদের মতো কারো, জাস্ট লাইক আওয়ার সেলফ। আমরা কি ভালো মানুষ বলো, নাকি ভালো মন্দর মিশ্রণ আমরা? যেমন যদি এখন আমরা দেখি কোনো অ্যাঞ্জেলের যদি খারাপ কিছু হয়, তাহলে কি আমরা ওটা ট্র্যাজিক হিরো আনতে পারবো যে অ্যাঞ্জেল? আবার যে শয়তান, তাকে আনা যাবে না। অ্যারিস্টটলের মতে কি, মানুষ হচ্ছে ভালো মন্দের মিশ্রণ। মানুষ না অ্যাঞ্জেল, না সে ইভিল বা শয়তান, সে হচ্ছে ইভিল এবং অ্যাঞ্জেলের মাঝামাঝি অবস্থানে। তার ভিতরে খারাপও থাকবে, তার ভিতরে ভালোরও মিশ্রণ থাকবে। ভালো থাকবে। তাহলে অতিরিক্ত ভালো মানুষকেও আনা যাবে না, আবার অতিরিক্ত খারাপ মানুষকেও আনা যাবে না। তার মানে এমন মানুষকে আনতে হবে যারা হবে আমাদের মতো, ঠিক আছে তো? কারণ কি, ফর আওয়ার পিটি ইজ অ্যাওয়াকেন্ড বাই আনডিজার্ভ মিসফরচুন। অন্যদিকে ফেয়ার ক্রিয়েট হয় কিসের মাধ্যমে? দ্যাট অফ সামওয়ান জাস্ট লাইক আওয়ার সেলফ। তাহলে ওই যে মিসফরচুনটা ঘটেছে আমাদের মতো মানুষের, তাহলে আমাদের ভিতরে ভয় এবং আতঙ্ক কাজ করবে নাকি, বা করুণা কাজ করবে। আরও বলছে, দেখো এটা দাগায় রাখবা, পিটি কার জন্য হবে? দেখো, পিটি ফর দ্য আনডিজার্ভিং সাফারার। তার মানে ওই যে যে মিসফরচুনের যোগ্য না, তার সেই মিসফরচুন ঘটে গেল এবং সে সাফার করলো, তার জন্য কি হবে? আমাদের পিটি হবে। আর কি হবে? ফেয়ার ফর দ্য ম্যান লাইক আওয়ার সেলফ। এবং ফেয়ার হবে কখন? যখন লোকটা যে হবে ট্র্যাজিক হিরো, সে যখন আমাদের মতো হবে, আমাদের মতো ভালো মন্দের মিশ্রণ একজন মানুষ হবে, তখন তার জন্য আমাদের ভয় হবে যে আমরাও তো ওর মতোই। তাহলে ওর যা ঘটনা ঘটেছে সেটা যদি আমাদের ঘটে, বুঝতে পারছো? এই হলো। তাহলে ট্র্যাজিক হিরো হতে হবে কোন ধরনের মানুষ বলো? আমাদের মতো ভালো খারাপ মিশ্রণের। মিশ্রণ। সেটা এখানে বলা হবে, দেখো, না এক্সট্রিম গুড না এক্সট্রিম ব্যাড, মিডলিং পয়েন্টে, হ্যাঁ, মাঝামাঝি অবস্থায়। তাহলে এখানে সেটা দেখানো হবে। দেখো, সুতরাং দেখো, দেয়ার রিমেইনস আ মিন বিটুইন দিস এক্সট্রিম। অথবা এই দুটা এক্সট্রিমের মিন মানে কি? মাঝামাঝি অবস্থানে হচ্ছে আমরা মানুষ। আর ট্র্যাজিক হিরো হতে হলে এরকম মিন বা মধ্যম পর্যায়ের হতে হবে, যার ভিতরে ভালো এবং মন্দের একটা মিশ্রণ থাকবে। না সে একদম খারাপ, না সে একদম ভালো, বরং ভালো মন্দের কি একটা মিশ্রণ। অর্থাৎ দিস ইজ দ্য সর্ট অফ ম্যান। অতএব সেই মানুষই আনতে হবে হু ইজ নট কনসপিকুয়াস ফর ভার্চু অর জাস্টিস। না সে খুব উল্লেখযোগ্য কিসের জন্য? ভার্চু এবং জাস্টিসের জন্য উল্লেখযোগ্য, এমন মানুষ কানা যাবে না। কারণ কি, হুজ ফল ইনটু মিজারি ইজ নট ডিউ টু ভাইস অ্যান্ড ডিফ্রেভিটি। এবং এমন একজন মানুষকে আনতে হবে যার অধপতন ঘটেছে বিশাল কোনো পাপের জন্য না, ডিউ টু ভাইস মানে কি? বিশাল কোনো পাপের জন্য না, বা নৈতিক অধপতনের জন্য না, বাট রাদার টু সাম এরর। কিন্তু হবে কি? ছোটোখাটো কিছু ভুলের জন্য, বুঝতে পেরেছো? ছোটোখাটো কোনো ভুলের জন্য তার পতনটা ঘটবে, বিশাল কোনো পাপের জন্য না, বা বিশাল কোনো চরিত্রের অধপতনের জন্য না। হ্যাঁ বলো। কোন পেজে এটা? হ্যাঁ বলো, পয়েটিক্স বুকসে এটা কোন পেজে? তোমার কথা বোঝা যাচ্ছে না, আবার বলো। 48 নাম্বার পেজ। আচ্ছা, কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এখানে 4টা ক্যাটাগরি করা হয়েছে। 4টা ক্যাটাগরির মধ্যে 3 ক্যাটাগরি ট্র্যাজিক হিরোকে আনা যাবে না, একটা ক্যাটাগরিতে আনতে হবে, তাই তো? তাহলে এই ক্যাটাগরিগুলো একটু মাথায় রাখতে হবে, মনে থাকবে তো? বইটা আবার একটু রিডিং দিবা। তাহলে এখন চতুর্থতম ক্যাটাগরিটা হচ্ছে যে
মিডলিং পার্সন, তাই তো, মিন, যে যে হচ্ছে কি ভার্চু বা জাস্টিসের জন্য খুব উল্লেখযোগ্য না, বা যার কোনো বিশাল কোনো পাপ নেই, বা যার কোনো নৈতিক অধপতন নেই, বরং কি আছে, রেদার টু সাম এরর, কিছু ছোটোখাটো ভুল আছে, সেই ভুলের জন্য তার অধপতনটা ঘটতে পারে। বলছে আ ম্যান হু এনজয়েস প্রসপারিটি অ্যান্ড আ হাই রেপুটেশন লাইক ইডিপাস। থাইস্টিস আর একটা ড্রামারিয়া, ওটার নামটা আনলাম না, শুধু ইডিপাসের মতো মানুষ। ইডিপাস কি খুব বেশি ভার্চুয়াস মানুষ ছিল? বলো, তার ভিতরে কি মাথা গরম ছিল না? না স্যার। হুম, জি স্যার। সেও একজন হ্যাঁ, মাথা ছিল। গরম মানুষ। তাহলে আমরাও এরকম মাথা গরম মানুষ। সে কি বড় ধরনের পাপী ছিল? বলো। না স্যার। না, সে ছোটোখাটো ভুল হয়ে গেছে তার। ছোটোখাটো ভুলটা কি এখানে? বলো, ছোটোখাটো ভুল কি? মাথা গরম মাথা গরম করে করে, না জানি হ্যাঁ, বাবাকে খুন করা। চেষ্টা করেছে আর বয়সে বড় মহিলাকে বিয়ে করে হ্যাঁ, ফেলছে। সবচেয়ে এটা হচ্ছে কি ভুল, সে তার এগুলো ভুলগুলোকে সে এড়াতে পারতো, ঠিক আছে তো, কিন্তু সে না এড়িয়ে কাজগুলো করে ফেলেছে। অতএব তার প্রতি আমাদের একটা করুণা হচ্ছে। তাহলে এই হলো আমাদের ট্র্যাজিক হিরোর বই। তাহলে এই ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো আমাদের ইডিপাসে আছে কিনা সেটা দেখে আমাদেরকে ইডিপাসকে বা মরিয়াকে ট্র্যাজিক হিরো প্রমাণ করতে হবে, ঠিক আছে তো। কোশ্চেন আনসারে শুধু গল্প দিলে হবে না। যখন বলবে যে ইভ্যালুয়েট মরিয়া অ্যাজ আ ট্র্যাজিক হিরো অথবা ইভ্যালুয়েট ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো, তখন কি শুধু কাহিনী বললে হবে? বলো। না। হ্যাঁ, তখন না এই তো, বিষয়গুলো আনতে হবে, ঠিক আছে তো। ওকে, এরপর কি হচ্ছে দেখো, আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, বলছে ইনএভিটেবলি দ্য ওয়েল কনসিভড প্লট উইল হ্যাভ আ সিঙ্গেল ইন্টারেস্ট। তখনই মাত্র যখন আমরা ইডিপাসের মতো একজন মানুষকে ট্র্যাজিক হিরো হিসাবে নিব বা গল্পের, তখনই একমাত্র ওয়েল কনসিভড মানে কি ভালো মানের, তাই তো, ভালোভাবে তৈরিকৃত একটা প্লট আমরা পেতে পারবো। নট অ্যাজ সাম সে আর ডাবল, সেখানে কোনো ডাবল প্লট থাকা যাবে না। প্লট হতে হবে কি সবসময় সিঙ্গেল। ট্র্যাজেডির প্লট হতে হবে কি সবসময় সিঙ্গেল। এবং আরেকটা কথা হচ্ছে সিম্পল হবে না, ইয়া হবে, সেটা বলা হচ্ছে। এছাড়াও দ্য চেঞ্জ ইন ফরচুন উইল বি নট ফ্রম মিজারি টু প্রসপারিটি। তাহলে মিজারি থেকে যদি প্রসপারিটি আসে তাহলে সেটা কি ট্র্যাজেডি হয় না কমেডি হয়ে যায়? বলো। কমেডি। কমেডি হয়ে যাবে, কারণ শেষ ভালো তো কমেডি, শেষ একদম দুঃখদায়ক মানে হচ্ছে ট্র্যাজেডি, এটা আমরা সিম্পলি জানবো। তাই বলছে আর কি, বাট দ্য রিভার্স ফ্রম প্রসপারিটি টু মিজারি ইট উইল বি ডিউ নট টু ডিপ্রেভিটি বাট টু সাম গ্রেট এরর। একই কথা বলছে, হ্যাঁ, যে একটা এরর ইন সাস আ ম্যান অ্যাজ আই হ্যাভ ডেসক্রাইব, যে মানুষের কথা আমি অলরেডি বলেছি, যেমন ইডিপাসের মতো, যে না তাকে আমরা খুব ডিপ্রেভিটি হিসাবে দেখাবো, মানে ডিপ্রেভড হিসাবে, খুব নৈতিক অধপতন হয়েছে এমন মানুষকে আমরা ট্র্যাজেডিতে দেখাবো না, দেখাবো ইডিপাসের মতো কোনো মানুষকে যার বড় ধরনের ক্ষতি হয়েছে কিসের জন্য? টু সাম গ্রেট এরর, তাই তো, কিছু ভুলের জন্য। এইটা হলো এখানে। তারপরে আরও কিছু গল্পের ব্যাপারে এসেছে, ইডিপাসের কথাটা বারবারই আসতেছে, এই জন্য আমরা একটু খেয়াল রাখবো ইডিপাসের গল্পটা পড়ার পর। তাহলে এই হলো মোটামুটি আমাদের ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য। মনে থাকবে তো কোন তিনটা আনা যাবে না আর কোনটা ট্র্যাজিক হিরো হিসাবে দেখাতে হবে। কি আমরা বুঝেছি? জি স্যার। জি স্যার। এবার আসি পিটি এবং ফেয়ার ব্যাপারটা দিয়ে আসলে কি বোঝায়। স্যার একটা মোবাইলটা দাও তো। সরি, আমি একটু সময় নিচ্ছি, তোমাদের একটু 15 মিনিট যত দেরি করছি ওই সময় ক্লাসটা নিতে হবে। এবার দেখো পিটি এবং ফেয়ার আমরা কিভাবে এখন সৃষ্টি করব। এখন এটা কিভাবে সম্ভব? পিটি এবং ফেয়ার আমরা তো ঘটনা জানবো, তাই না? ঘটনা যদি আমরা না জানি তাহলে কি পিটি এবং ফেয়ার হবে? না স্যার। এখন পিটি এবং ফেয়ার দুইভাবে আনা যেতে পারে, এখন সেটা বলা হবে। দেখো যে ফেয়ার অ্যান্ড পিটি মে বি এক্সাইটেড বাই মিনস অফ স্পেকটাকল। স্পেকটাকল মানে তো আমরা বুঝেছি নাকি, যে একদম স্টেজের যে চিত্র, যে আমরা ইডিপাসকে দেখলাম, ইডিপাস এসে স্টেজে দাঁড়িয়ে পিন দিয়ে চোখের ভিতরে কি করছে, ফুটা করতেছে।
এভাবেও আমরা পিটি এবং ফেয়ার আনতে পারি। কিন্তু এটা কি দেখানো হয়েছে এরকম যে ইডিপাস আমাদের একদম সামনে এসে চোখে চোখে ফুটিয়েছে, না নাকি স্যার, নাকি এটা সার্ভেন্টরা এসে বলেছে? একজন অ্যাটেন্ডেন্ট হ্যাঁ, বলছে। অ্যাটেন্ডেন্ট বা সার্ভেন্ট এসে বলেছে, তাতে অ্যাটেন্ডেন্ট এসে বলেছে, তার মানে কি ওটা আমাদের একদম আনা হয়নি। তার মানে এটাকে স্পেকটাকল দিয়ে না, ইডিপাসে কিন্তু স্পেকটাকল দিয়ে পিটি এবং ফেয়ার আনা হয়নি। বাট দে ক্যান টেক অলসো, দেখো আরও কি বলছে, যে দে বলতে ওই পিটি এবং ফেয়ার, দে ক্যান অলসো টেক দেয়ার রাইজ ফ্রম দ্য ভেরি স্ট্রাকচার অফ দ্য অ্যাকশন, অ্যাকশনের স্ট্রাকচার দিয়েও আমরা পিটি এবং ফেয়ার তৈরি করতে পারি। আর এটাই হচ্ছে প্রিফারেবল মেথড, হুইচ ইজ দ্য প্রিফারেবল মেথড অ্যান্ড দ্য মার্ক অফ বেটার ড্রামাটিক পয়েন্ট। তার মানে স্পেকটাকল দিয়ে না, বরং ড্রামার যে প্লট আছে সে প্লটের অ্যাকশনগুলোকে এমনভাবে স্ট্রাকচার করব বা অ্যারেঞ্জ করব যাতে অটোমেটিক শুনেই মানুষ কি করতে পারে, মানুষের ভিতরে পিটি এবং ফেয়ার ভয় সৃষ্টি হতে হতে পারে। তার মানে স্টেজ স্পেকটাকল দিয়ে করলে ওটা লেস, তাই বলছে দেখো এই জায়গায় যে অ্যাজ ইনডিড উড বি দ্য এক্সপিরিয়েন্স অফ এনি ওয়ান হিয়ারিং দ্য স্টোরি অফ ইডিপাস, যে ইডিপাসের গল্প শুনলেই মানুষের মধ্যে পিটি এবং ফেয়ার সৃষ্টি হবে, এটা দেখা লাগবে না, বুঝতে পেরেছ? এটা না দেখেও মানুষের মধ্যে পিটি এবং ফেয়ার তৈরি করতে পারে। আমরা কি ইডিপাসের গল্পটা কি মানে ইয়ার নাটকটা কি স্টেজে দেখছি বলো, নাকি না স্যার। পড়লাম বা হচ্ছে শুনলাম? এই তো শুনেই কিন্তু আমাদের ভিতরে কিছুটা হলেও তার প্রতি এক ধরনের করুণাবোধ তৈরি হয়েছে, যে বেচারা, কি বেচারা শব্দটা একবার আসেনি আমাদের মাথায় বলো? জি স্যার। হ্যাঁ, এই বেচারা শব্দ আসা মানে বুঝতে হবে সে আমাদের মতো একজন, ঠিক আছে তো? এবং তার জন্য আমাদের একটা করুণা হয়েছে। এবং ফেয়ার হয়তো আমাদের জন্য হয়েছে যে সে যেভাবে দেখাইলো যে আমাদের কপালও তো এরকম থাকতে পারে, যে আমরা যেটার ভয়ে পালাচ্ছি আসলে সেটাই ঘটে যাচ্ছে, ঠিক আছে তো? এরকম তো ব্যাপারগুলো এরকম থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু সময় এরকম বিষয় এসে যায়। তারপরে দেখো টু প্রডিউস দিস ইফেক্ট বাই মিনস অফ স্টেজ স্পেকটাকল, তবে যদি ফেয়ার এবং পিটি আমরা স্টেজ স্পেকটাকল দিয়ে করি এটা হচ্ছে লেস আর্টিস্টিক অ্যান্ড রিকোয়ার্স দ্য কোঅপারেশন অফ দ্য প্রডিউসার, তখন এটা আর শুধুমাত্র প্লে রাইটের কাজ না, এটা তখন প্রডিউসারের কাজ। তাহলে স্টেজ ডিরেকশন যে তৈরি করে সে হচ্ছে প্রডিউসার, সে কি, সে কিন্তু রাইটার না। অতএব স্টেজ ডিরেকশনের মাধ্যমে বা স্টেজ স্পেকটাকলের মাধ্যমে যদি পিটি ফেয়ার তৈরি করতে হয় তাহলে সেটা প্রডিউসারের উপর ডিপেন্ড করবে, প্রডিউসারের দক্ষতার উপর ডিপেন্ড করবে, সেটা রাইটারের কোনো হাত নেই এখানে, ঠিক আছে? আচ্ছা যাক, আর বাড়তি কথাগুলো আমাদের অত দরকার নেই। তাহলে পিটি এবং ফেয়ারের বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, দেখেন আসলে কি বলতে যাচ্ছে। অ্যান্টিগনি, যে অ্যান্টিগনি আছে, অ্যান্টিগনি তো আমরা পড়ি নাই, পড়েছি ওখানে অ্যান্টিগনি গল্প দিয়ে আছে। আচ্ছা, ওগুলো আমাদের আর আপাতত দরকার নেই, থার্ড ইয়ারে যখন আসবো তখন আমরা পড়ব নি। ক্যারেক্টার্স অফ ট্র্যাজেডি, এটা আমাদের আমরা 3 ইউনিটি একটু দেখব। 3 ইউনিটি দেখো তো কত নম্বরে আছে 3 ইউনিটিটা? ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসকভারি কত রকমের আছে সেগুলো নিয়েও আছে। সাম রুলস অফ ট্র্যাজিক পোয়েট, এটাও আমাদের দরকার নেই। তোমরা একটু বই আছে তো বই থেকে দ্রুত দেখো তো, তাহলে খুঁজতে সুবিধা হবে। থট অ্যান্ড ডিকশন, লিঙ্গুইস্টিক্স ডেফিনেশন, পোয়েটিক ডিকশন। স্যার নাম কি যেন বললেন? 3 ইউনিটিজ, 3 ইউনিটি। আমি কি এটা মিস করে গেলাম? এপিক পোয়েট্রি তো আমার দরকার নেই। এপিক পোয়েট্রি কন্টিনিউড, আমি মনে হয় কোনো উপরে থেকে মিস করে এসেছি। এখানে স্যার সূচিপত্র 8 চ্যাপ্টার, বলো, 8 নাম্বার চ্যাপ্টার, ইউনিটি অফ পেজ নাম্বারটা বলো। স্যার এটা 42 42। এটা স্যার ইউনিটি অফ প্লট স্যার, হ্যাঁ, 3 ওইটাই ইউনিটি না। ইউনিটি অফ প্লট, হ্যাঁ ওইটাই আসবে, আমি আসলে ওটা মিস করেছি। হ্যাঁ, ইউনিটি অফ প্লট। ও ইউনিটি অফ প্লট, 3 ইউনিটির ব্যাপারটা এখানে না, এটা না। তাহলে কোনো ইয়ার ভিতরে আছে, আমি মনে হয় এটা মিস করেছি। এমপির আছে 91 পেজে আছে ইউনাইটেড প্লট। বলো না, ইউনাইটেড প্লটও না, 3 ইউনিটি বলে একটা স্কোপ অফ দ্য প্লটের ভিতরে না, আমি কি
আচ্ছা যাও, আমি এখানে ভিতরে কোথাও আছে, আমি আমার শিটটা থেকে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? ওটা যেহেতু আমি আলাদা করে আলোচনা করেছি, ওখান থেকে একটু আলোচনা করে দিই, তাহলে ভালো হবে, নাহলে এই জায়গাটা একটু প্রবলেম। আচ্ছা, এই শিটটা তো তোমাদের দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, এখানে প্রথম দিকে আছে। প্রথম দিকে, তাই না? আমি মিস করছি কেন তো? ট্র্যাজেডি, রিভেঞ্জ ট্র্যাজেডি, কমেডি, এত বইয়ে সবসময় মনে থাকে না। বেসিক ইনফরমেশন রিলেটেড টু ওডিপাস রেক্স ওইখানে। এই ওডিপাস রেস্কের শিটটাই। শিটটাই না, এই যে প্লট ডায়ালগ এগুলো তো আলোচনা করেছিলাম, ওইখানে নেই। ইডিপাস রেস্কের শিটটাই। জি স্যার। আচ্ছা এখানে, আচ্ছা এখানে এখানে প্রথম থেকে। এই যে এখানে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে একটু দেখি। ইউনিটি অফ অ্যাকশনে ওখানে ইয়া করা কিছু দেখো, এই দিক থেকে আমাদের ইয়াটা যেটা রাইডার্স টু দ্য সি, এর দিক থেকে ক্লাসিক্যাল ট্র্যাজেডির বৈশিষ্ট্যটা ফলো করছে, ঠিক আছে? তো দেখো, 3 ইউনিটি বলতে আসলে কি বুঝি, যে আমরা যখন একটা লিখবো, ট্র্যাজেডি লিখবো, তখন এটা মাথায় রাখতে হবে যে ট্র্যাজেডি হতে হলে এত বেশি বড় হওয়া যাবে না, যে সিম্পল প্লট হতে হবে, সেটা অবশ্য আমরা পেয়েছি, যে একটা নির্দিষ্ট লেন্থ থাকবে, তাই না? ওই যে লেন্থের কথা আসলো, অ্যাম্পলিটিউডের কথা আসলো, সেই অ্যাম্পলিটিউডের কথা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, যে দ্য 3 ইউনিটিস আর ক্লাসিক্যাল রুলস অফ ড্রামা ডিরাইভড ফ্রম অ্যারিস্টটলস পোয়েটিক্স, ওয়াইডলি ফলোড ইন ইউরোপিয়ান ড্রামা স্পেশালি ডিউরিং দ্য রেনেসাঁস। 3 ইউনিটি হলো কি? ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আমি একটু দাঁড়াবো। জি স্যার। স্যার তো দেখো এখানে, হ্যাঁ, যে দ্য 3 ইউনিটিস, এটা ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস। কিভাবে আমরা বুঝবো? ইউনিটি অফ অ্যাকশন, প্রথমত ইউনিটি অফ অ্যাকশনে কয়টা প্লট থাকবে? একটা সিঙ্গেল মেইন প্লট থাকবে, বুঝতে পারছো? যেটা আমরা কথা বলছিলাম, প্লট হচ্ছে কি একটা ড্রামার লাইফ ব্লাড নাকি, এবং সেখানে মাত্র একটা কি থাকবে? সিঙ্গেল প্লট থাকবে, এখানে কোনো আনরিলেটেড সাব প্লট থাকবে না, বুঝতে পারছো? তাহলে ইউনিটি অফ অ্যাকশন বলতে আমরা এটাই বুঝতেছি, যার কোনো সাব প্লট ছাড়া সিঙ্গেল একটা প্লট থাকবে, ঠিক আছে? এবং অল ইভেন্টস, এবং যতগুলো ইভেন্ট ঘটবে সব কিছু ঘটবে কি? কন্ট্রিবিউট টু দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট। যেমন ইডিপাস রেস্ক যেটা আমরা দেখেছি, সেখানে কি ওই একটাই মেইনলি কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা বলো তো? সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? লায়াসের খুনিকে কি করা? শাস্তি দেওয়া। খুঁজে বের করা। খুঁজে বের করা। নির্বাসন দেওয়া। হ্যাঁ, তাহলে টাইরিসিয়াস আসা, ক্রেওনের সাথে ঝগড়া হওয়া, তাই তো? তারপর হচ্ছে জনগণ এসে ইডিপাসের কাছে প্রার্থনা করা, সব কেন্দ্রবিন্দু হচ্ছে কি? ওই ইডিপাসের কি করা? খুনিকে খুঁজে বার করা, লায়াসের খুনিকে বের করা। লায়াসের খুনিকে। লায়াসের খুনিকে খুঁজে বার করা। কারণ কি? তা না হলে থিপসের জনগণ ভুগতেছে। আর আমাদের রাইডার্স টু দ্য সি এর এখানে সিঙ্গেল প্লটের মেইন সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? মৌরিয়ার, তাই তো, ট্র্যাজেডি, তার সন্তান হারানোর আর্তনাদ বা বেদনা। একটা অলরেডি হারিয়েছে, মানে আগে তো অনেক হারিয়েছে, রিসেন্টলি একটা হারিয়েছে 9 দিন আগে, আর আরেকটা হারালো একদম ওই সময়েই, 20-25 মিনিটের মধ্যেই, নাকি? এইটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল বা মেইন সিঙ্গেল প্লট। তাহলে ইউনিটি অফ অ্যাকশন হতে হলে যেখানে অ্যাকশনের একটা সিঙ্গেল প্লট থাকবে, যেখানে আর কোনো বাড়তি কথাবার্তা থাকবে না, যা কিছু বলা হবে সব আমার ওই মেইন অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে বা মেইন অ্যাকশনের সাথে রিলেটেড হবে। এটাগুলো হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ টাইম বলতে কি বোঝানো হচ্ছে? দ্যাট দ্য অ্যাকশন অফ দ্য প্লে শুড অকার উইদিন আ লিমিটেড টাইম ফ্রেম, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হবে, ইউজুয়ালি নট এক্সিডিং 24 আওয়ার্স, মানে একটা দিন পার করা যাবে না, বুঝতে পেরেছ? যে ঘটনা ঘটবে একদম ওই সময়ের মধ্যেই ঘটে যেতে হবে। যেমন ইডিপাসের কি দিন পার হয়েছে বলো তো? না স্যার। দিন পার হয়নি, বরং এটা মোটামুটি
ওই সাথে সাথে হয়েছে, 1-1.5 ঘন্টা ধরতে পারি যদি কথাবার্তা ধরে আমরা ভাবি, তাতে আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টাই হতে পারে, এর থেকে মনে হয় না বেশিক্ষণ জিনিসটা ঘটেছে। তারপরে হচ্ছে রাইডার্স টু দ্য সিতে তো আরও কম সময়ের মধ্যে হয়েছে নাকি, কথাবার্তা বলতে বলতেই কি সব কিছু ঘটে গেছে, মানে রান্নাঘর থেকে বার হতে পারেনি নোরা এবং ক্যাথলিন, বার হতে পেরেছে বলো? হ্যাঁ, না না স্যার। কেক বানানো এবং কেকটা শেষে ওই বৃদ্ধ লোককে দিয়ে দেওয়া, যে এসে কফিন বানাবে। কেকটা এখনো বাসি হয়নি, বলছে না নিউ, একদম নতুন কেক, বুঝতে পেরেছো? তাহলে কি যে ইউনিটি অফ অ্যাকশন বলতে প্রধানত ওয়ান রেভলিউশন অফ দ্য সানকে বোঝায়, ঠিক আছে? তো সানের একটা রেভলিউশন মানে সূর্য এক চক্র ঘোরা মানে কি বলো? সূর্য আমাদের পৃথিবীর চারপাশে এক পাশে ঘোরে, এক চক্র ঘোরাটাকে আমরা বলি কি একদিন না বলো? নাকি আমরা সূর্য আমাদের চারপাশে ঘোরে, নাকি আমরা সূর্যের চারপাশে ঘুরি, কোনটা? আমরা পৃথিবী ঘুরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এইটা পৃথিবী সূর্যের যদি চারিপাশে ঘোরে তাহলে এটাকে বলি আমরা বছর, নাকি? তাই তো? জি। হ্যাঁ, পৃথিবীর চারপাশে ঘুরতে আমাদের কতদিন টাইম লাগে? সূর্যের চারপাশে ঘুরতে কতদিন টাইম লাগে? 1 বছর স্যার। 365, তাই তো? হ্যাঁ, আর পৃথিবী হচ্ছে রেভলিউশন করতেছে, যদি ওখানে সান বলা হয়েছে কিন্তু আসলে এটা ভুল হয়েছে, তৎকালীন সময়ে যেহেতু ওটা জানতো না মানুষ, পরবর্তীতে আবিষ্কার হয়েছে, ঠিক আছে তো? যে সূর্য আমাদের পৃথিবীর চারপাশে ঘোরে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু তখনকার মানুষ তো জানতো কি যে পৃথিবী হচ্ছে স্থির আর সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, বুঝতে পেরেছো? এই জন্য এই কথাটা এসেছিল। তো যাই হোক, ওটা না, মানে মূল কথা হলো একদিন বা এরকম কিছু। আর ইউনিটি অফ প্লেস বলতে কি, যে যেখানে ড্রামাটা শুরু হবে তার এক চুলো এদিক ওদিক হবে না, ঠিক আছে তো? ওইখানেই শুরু হয়ে সব কিছু ওখানেই ঘটে যাবে, মানে কি ওই স্টেজের যে ঘটনাটা সেটা ওখানেই ঘটে যাবে, কিন্তু বাইরের যদি ঘটনা আনতে হয় সেটা কিসের মাধ্যমে আনবো বলো? ডায়ালগের মাধ্যমে। তাই বলছে ইউনিটি অফ প্লেস ডিমান্ডস দ্যাট দ্য প্লে বি সেট ইন আ সিঙ্গেল লোকেশন, একটা লোকেশনে ঘটবে, অ্যাভয়েডিং ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ সিন, যাতে কি না হয়, যেহেতু এটা একটা ড্রামা, এটা স্টেজে উপস্থাপন করতে হয়, তাহলে যদি বারবার জায়গা চেঞ্জ হয় তাহলে কি আমাদের স্পেকটাকল চেঞ্জ করতে হবে না স্টেজের বলো? মনে করো এখন আমি আছি সমুদ্রের পাশে, তাহলে এমন সিন তৈরি করতে হবে যেখানে সমুদ্রের একটা বিষয় থাকবে। এখন মনে করো 5 মিনিট পর আমি চলে গেলাম কোথায়, পাহাড়ে, তাহলে ওখানে আবার কি স্টেজে তাহলে পাহাড়ের বিষয় আনতে হবে না? তাহলে যদি জায়গা চেঞ্জ হয় তাহলে আমাদের একটু সিনের ভিতরে ফ্রিকুয়েন্ট চেঞ্জ আসে, এই চেঞ্জ আসলে পারে দেখা যাচ্ছে অডিয়েন্সরা হয়তো ফোকাস করতে পারবে না। তাই বলছে দ্যাট মাইট ডিসরাপ্ট দ্য অডিয়েন্স ফোকাস। এ কারণেই ইউনিটি অফ প্লেসটা জরুরি, যে একটা জায়গাতেই সিঙ্গেল লোকেশনেই আমার স্টেজের বিষয়টা আসবে, আর বাইরের সাপোর্টিং ঘটনাগুলো আমরা কি করব, ডায়লগের মাধ্যমে বলে যাব। যেমন হচ্ছে কিং লায়াসের যে মৃত্যু, ওটা কি স্টেজে দেখানো হয়েছে আমাদের বলো? না স্যার। তারপর হচ্ছে ছোটবেলায় তাকে পায়ে ব্রেক মেরে, তাই তো মাউন্ট সিথেরানের যে ফেলে আসা হলো, ওটাও কিন্তু দেখানো হয়নি। বা ক্রিয়ন গেল টেম্পলে গেল, সেখান থেকে ফিরে আসলো, সেটাও দেখানো হয়নি, শুধু স্টেজে ঢোকা এবং বের হওয়া দেখানো হয়েছে। এই তারপরে মেসেঞ্জার যে আসলো, তাই তো, সে কেন আসলো, কিভাবে, পিছনের কোনো কাহিনী বলা হয়নি, শুধু তার ডায়লগের মাধ্যমে কি পিছনের কি ঘটেছে, করিন্থের রাজা মারা গেছেন পলিবাস, সেটা তাও তার ডায়লগের মাধ্যমে বলা হয়েছে। অতএব জায়গা যেন চেঞ্জ করতে না হয়, প্লেস যেন চেঞ্জ না হয়, এই জন্য হচ্ছে ইউনিটি অফ প্লেস। তাহলে আমরা কয়টা ইউনিটি পাচ্ছি বলো? এটা নিয়েই কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে তো? হ্যাঁ, এটা নিয়েই পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য মানে হাউ ডাজ সফোক্লিস মেনটেন 3 ইউনিটিস ইন ইডিপাস রেস্ক, কীভাবে মেনটেন করেছেন। বা আমরা যখন হয়তো ট্র্যাজেডি হিসাবে দেখাতে পারবো ইডিপাস, তখন হয়তো দেখা যাচ্ছে ইউনিটির কথা মানতে হতে পারে, যেখানে 3টা ইউনিটি মেনটেন হয়েছে। এমনকি রাইডার্স টু দ্য সিতেও কিন্তু এই 3টা ইউনিটি মেনটেন হয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কিন্তু আসেনি। ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কি সরাসরি কি মরিয়াতে এসেছে বলো? না স্যার। পুরোপুরি কিন্তু আসেনি, কারণ ওই যে বললাম প্রোগ্রেসিং, একটা কথা বলা হয়েছে না যে প্রসপার করবে এবং ইডিপাসের মতো হবে। তা আমাদের মরিয়া কি ইডিপাসের মতো বলো? মরিয়া ইডিপাসের মতো না, তাই তো? তাহলে কিন্তু ট্র্যাজিক হিরো বলা যাবে, কারণ তার দুঃখের বিষয় একটা এসেছে, তাই তো, তার সন্তান হারানোর বেদনা এসেছে, এদিক থেকে সে আবার ট্র্যাজেডির কিছু ফিচার আমরা তার ভিতরে আনতে পারতেছি। তো কোশ্চেন আনসারগুলো যখন পড়বা তখন এই বিষয়গুলো যখন আসবে
তখন যাতে তোমরা বুঝতে পারো এই জন্য বিষয়টা একটু বলে দেওয়া। দেখো ট্র্যাজিক হিরো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, এখানে কিন্তু আমি বিষয়টা দেখিয়েছি। পয়েটিক্সে কিছু কিছু কথা যেহেতু আধুনিক ইংলিশে তো এই জন্য ওখানে অনেক শব্দ আসেনি, যেখানে আমরা এই শব্দগুলো পাবো। যেমন হচ্ছে ট্র্যাজিক ফ্ল বা হচ্ছে এরর, ওই যে আমরা পাইলাম না এরর, সাম এরর, তাই তো একজন ট্র্যাজিক হিরোর মানে পতন ঘটবে কিসের কারণে? বিশাল কোনো পাপের জন্য না, কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, এই যে আ ট্র্যাজিক ফ্ল অর হ্যামারশিয়া অফেন আ মোরাল উইকনেস অর এরর ইন জাজমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ট্র্যাজিক ফ্ল অর হ্যামারশিয়া, বুঝতে পারছো তো? বা হ্যামারটিয়া বা হ্যামারশিয়া, এর কারণেই ইডিপাসের একটু পতন হয়েছে। আর তার হ্যামারশিয়াটা কি ছিল মেইনলি? দেখো হিউব্রিস অর এক্সেসিভ প্রাইড, ঠিক আছে তো? হ্যাঁ, হিউব্রিস অর এক্সেসিভ প্রাইড অ্যাজ আ কমন ট্রেট অফ ট্র্যাজিক হিরোজ। এটা কি আমাদের ইডিপাস ইয়ার ভিতর ছিল? মরিয়ার ভিতরে কি এটা আছে? না এটা কিন্তু নাই, এটা কিন্তু নাই। ঠিক আছে, তাই বলছি কি ডেসপাইট দেয়ার ফ্লস ট্র্যাজিক হিরো আর নট হোলি ইভিল অ্যান্ড দে মেনটেন আ সেন্স অফ ডিগনিটি অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি মেকিং দেয়ার মিসফরচুন বোথ রিলেটেবল অ্যান্ড ইনস্ট্রাকটিভ। মানে মূল কথা হলো তারা ছোটোখাটো ভুল হবে কিন্তু তারা একদম ওইরকম বেশি খারাপ মানুষ না, বেশি খারাপে দেখে যায়। আমরা ইডিপাসকে কিন্তু মোটেও খারাপ মানুষ বলছি না, বলছি কি বলতো? সে তার দেশের জনগণকে ভালোবাসে, তাই না? এবং তার দেশ থিপসকে বাঁচানোর জন্য সে কি করছে বলো? সে খুঁজে পাচ্ছে লায়াসের খুনিকে। হ্যাঁ, যা করা লাগবে সে তাই করছে। সে কিন্তু নিজের স্বার্থে শুধু না, হ্যাঁ যদিও তার নিজের স্বার্থ ছিল ওই জায়গায় যে আমিও তো আছি, আমাকেও তো মেরে ফেলতে পারে, তাহলে আমার এবং সাথে সাথে আমার জনগণের কথা ভেবে আমাকে খুঁজে বার করতে হবে লায়াসের খুনিকে। এই জন্য জোকাসটা বারবার নিষেধ করা সত্ত্বেও সে কিন্তু কি তার শেষ দেখে ছাড়ছে আর কি। তাহলে যেটাই করতে চেয়েছে সে তার জনগণের ভালোর জন্য করতে চেয়েছে এবং সে জোকাসটাকে অবশ্যই ভালোবাসে, সাথে সাথে তার সন্তানদেরকে ভালোবাসে না বলো? সে তার সন্তানদেরকে ভালোবাসে, আরও সাথে সাথে কি সে অবশ্যই শেষের দিকে কিন্তু যখন ক্রিয়ন হ্যাঁ তার দায়িত্বটা নিয়ে নিল তখন যে সে মানে যেভাবে সে ক্রিয়নকে অনুরোধ করতেছে, এই দিক থেকে আমাদের একটু মায়া লাগছিল না কি না বলো? ইডিপাসের প্রতি মায়া লাগছিল না বলো? যে আমাদের সন্তানকে আরও কিছুক্ষণ রাখতে দাও। হ্যাঁ, তারপর সে যখন তার সন্তানদের কথা বলছে যে ছেলেরা নাই তাও তাদের জীবনটা গড়ে নিতে পারবে, কিন্তু মেয়েরা হয়তো কেউ বিয়েই করতে চাইবে না যখন এইসব গল্প শুনবে, তখন নিশ্চয়ই ইডিপাসের প্রতি আমাদের একটু হলেও পিটি হয়েছে নাকি? হ্যাঁ, তো এইগুলো হলো কি আমাদের ট্র্যাজিক হিরোর যে বৈশিষ্ট্যগুলো, ফিচারগুলো। এখানে আমরা অবশ্য ইডিপাস এবং হ্যামলেটের কথা এনেছি। তো এই হলো মোটামুটি আমাদের আজকের মানে দুইটা ড্রামার সাথে রিলেটেড কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা, যেগুলো তোমরা হয়তো কোশ্চেনে পাবা, তাই আগে থেকে একটু বলে দিলাম যাতে তোমরা বিষয়গুলোকে বুঝতে পারো। ঠিক আছে, আর এই ভিডিওটা আমি মেনলি দিব হচ্ছে তোমাদের ইডিপাসের সাথে। ঠিক আছে, যেহেতু দুটা ফোল্ডার আছে, ইডিপাসের একটা আর রাইডার্স টু দ্য সি একটা, তো এটা মেনলি দিব হচ্ছে কোন জায়গায় দিলে ভালো হবে তোমরা বুঝবা শেষে, কারণ এটা তো আলাদা করে ফোল্ডার করা যাচ্ছে না, দুটাতেই দিয়ে রাখবো। ঠিক আছে, কারণ পরে যদি কেউ দেখতে চায় দুটাতেই দিয়ে রাখবো, যেটা থেকে তোমরা খুশি দেখে নিতে পারবে। তো বলো যে স্যার, আরো কোনো প্রবলেম? আর এই যে আমরা দুইটা ড্রামা শেষ করলাম আর এইটা সম্পূর্ণ বুঝলাম, এখন আমাদের হচ্ছে এই দুইটা থেকে আলাদা করে কোশ্চেন করে হচ্ছে পরীক্ষা নেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, বা কোশ্চেন জি, দিয়েছিল, স্যার। তবে এগুলো একটু ভালো করে পড়বা। এই যে বেসিক কনসেপ্ট যেগুলো আমি আর পড়াইনি, কিন্তু শিটের প্রত্যেকটা লাইন আমি বলে দিচ্ছি কি, শিটের লিখিত প্রত্যেকটা লাইনকে একবার হলেও রিডিং দেবা, মনে থাকবে তো? কারণ এর ভিতরে Okay, sir. এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা তোমার কোনো ব্রিফ কোশ্চেন বা হিসেবে আসবে। আমি হয়তো ব্রিফ কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি, সবসময় আমি যা দিব তার ভিতর থেকে কি আসবে বলো? যে আমি যেগুলো আলাদা করে বলে দিচ্ছি ওর ভিতরে না, নাও স্যার। আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আমি যে শিটের যে পড়া দিয়েছি বা যেগুলো পড়িয়েছি ওর ভিতরে হয়তো আছে। হ্যাঁ, এই জন্য একটু বড় হলেও একবার করে রিডিং দিয়ে পড়ে ফেলবা, এবং বিশেষ বিশেষ কিছু যদি তোমার মনে হয় যে আমার একটু একটা মনে রাখা দরকার, তোমরা একটু খাতায় নোট করে নিবা, কারণ সবগুলো তো আমি একা মনে রাখতে পারছি না, বা কোথায় কি আছে না আছে আমি হয়তো বলতেও পারছি না। আমি জাস্ট তোমাদেরকে উপস্থাপন করে দেওয়ার দিলাম, বাকিটা তোমরা দয়া করে একদম পাই টু পাই এই দুটা ড্রামা ভালো করে বুঝে নিবা। ঠিক আছে, এখন আমি এই ড্রামা থেকে প্রথমে এই যে শিটগুলো দিব তার সাথে মিল রেখে, এই যেখানে যেমন পড়া দিয়েছি এর আগে, কি দিয়েছিলাম, রাইডার্স টু দ্য সি এর সামারি এবং ক্রিটিক্যাল, আর নিচে ছিল কি সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং থিমেটিক অ্যানালাইসিস অফ ইডিপাস রিস্ক, এটা দিয়েছি।
এরপর দিব রাইডার্স টু দ্য সি, তারপরে আমরা কোশ্চেন আনসারটা দিয়ে দিব। আগামী দিন আমরা উইলিয়াম ব্লেকের কবিতা পড়ব, ঠিক আছে তো? জি স্যার। আর শীটের কোনো কিছু বুঝতে বুঝতে যদি মনে হয় যে কিছু জানা দরকার, বোঝা দরকার, তোমরা অবশ্যই ক্লাসে বলবা, ঠিক আছে তো? ক্লাসে অবশ্যই বলবা। স্যার ঠিক আছে, পয়েটিক্স বইটা কি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও আমাদের লাগবে স্যার? এটা তো আমাদের একটা চ্যাপ্টারের মতো না মনে হচ্ছে স্যার। এটা একটা বেসিক বই, ঠিক আছে তো? এটা একটা বেসিক বই, যারা ইংরেজি সাহিত্যে পড়ে তাদের জন্য জানা জরুরি। তবে এটা থার্ড ইয়ারের একটা কোর্সই আছে, এর মানে কোর্সের ভিতরে একটা বই হিসাবে আছে, ঠিক আছে, থার্ড ইয়ারে। আজকে তো আমি জাস্ট একটু বাছাই বাছাই করে তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো পড়লাম, কিন্তু যখন থার্ড ইয়ারে ওঠাবো তখন পুরো লাইন বাই লাইন আমাদেরকে সবগুলো ভালো করে বুঝে পড়তে হবে। এটা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। দেখছি।